ঘুরছে ঘুরছে, হ্যাঁ লাইভ, একটু ওয়েট করো। ব্রডকাস্টের লাইভ, এই তো হুম, আচ্ছা। 2 মাস পরে লাইভে এসেছি। বেশ কয়েকদিন পর আবার লাইভে এসেছি আমরা। তো একটু অপেক্ষা করেই যাই। আহ, একটু 10-15 সেকেন্ড আরো ওয়েট, বা 1 মিনিট মতো জন দেখছে। আহ, আচ্ছা। আমাদের বলে আচ্ছা, আমাদের কথা আশা করছি শোনা যাচ্ছে। 8 জন মোটামুটি দেখছে। ওকে, সো লেটস স্টার্ট। গুড ইভিনিং সকলকে। গুড ইভিনিং আমি সবাইকে। আমি অভিষেক, এবং আমার সাথে অনির্বাণ, অনির্বাণ বসু। আজকে মূলত যেই কারণে বা উপলক্ষে আমরা লাইভে এসেছি, সেটা মানে অ্যাজ সাচ যে স্ট্র্যাটেজি ডিসকাশন, বা আমরা প্রথম থেকে কিছু এমন সাজেশন, অ্যাডভাইস এন্ড অল দ্যাট, এটা নতুন করে শুরু করার কোনো জায়গা নয় বলে আমার মনে হয়। এবং আই আই থিঙ্ক অনির্বাণ আমার সাথে একবারই সহমত হবে যে আমি খুব ছোট করে একটু বলে নিই। সেটা হচ্ছে যে একাধিক অ্যাসপাইরেন্টসরা, যারা হয়তো বিগত 6 মাস 7 মাস ধরে একটা রিদমের মধ্যে দিয়ে আছেন, পরিশ্রমের মধ্যে দিয়ে আছেন, এফর্ট দিচ্ছেন, তো তাদের একটা শেষ মুহূর্তে আমার মনে হয় যে কিছু একটা আমরা যতটুকু আলোচনা করতে পারি, এটা মানে কোট আনকোট অ্যাজ সাচ আমাদের ওই ক্লার্কশিপের ওপরে যে স্ট্র্যাটেজি ডিসকাশন করব, যে নতুন করে কিভাবে পড়াশোনা করব, কারণ নতুন করে পড়ার মতো কিছু নেই বলে আমার মনে হয়। হ্যাঁ, আর যেখানে আমরা আজকে যেহেতু অলরেডি এটাও কনফার্ম হয়ে গেছে, কারণ কাল অবধি ইভেন আমার কাছে অনেকেই আপনারা জিজ্ঞেস করছিলেন যে দাদা আদৌ 6 তারিখে হবে কিনা, কারণ 6 তারিখে হওয়াটা কারণ পুরো পশ্চিমবঙ্গে যেহেতু এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ট্রেনের উপরে যেখানে ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু এখনো কমপ্লিটলি স্মুথ হয়নি। যদিও সাবারবেন ট্রেন চলছে কলকাতা এবং শহরতলিতে, যদিও আমার মনে হয় যে পরীক্ষা কলকাতা কেন, কলকাতা ছাড়া আরো 5-6টা বড় বড় শহরে হওয়া উচিত। তো সেক্ষেত্রে এগুলো আর কি এখন নতুন করে যেখানে 15 দিন মাত্র বাকি, তো এই 15 দিনে একটুখানি নিজের ধৈর্য, ধৈর্যের সাথে সাথে নিজে যত পরিশ্রম করেছি সেই কনফিডেন্সটা এবং নিজের উপর একটু বিশ্বাস রাখাটা খুব দরকার। হ্যাঁ, যাই হোক, অনির্বাণ, তুই যদি কিছু বলিস, তারপর আমি আসছি একটু সিলেবাসের ব্যাপারে, এবং তারপরে যা যা কোয়ারি হবে। অনির্বাণ। না, বেসিক্যালি সবকিছু তো তুই বলে দিয়েছিস সেখানে। মানে হ্যাঁ, তবু তো শিওর যে 6 তারিখ পরীক্ষা হচ্ছে। আজকে নোটিফিকেশন একদম। এসে গেছে, অ্যাডমিটও কবে বুধবার থেকে বোধহয় দেওয়া হ্যাঁ, শুরু করবে। হ্যাঁ, 26 থেকে অ্যাডমিট দিয়ে দেবে, ইয়েস। তো মানে ঘন্টা বেজে গেছে হ্যাঁ, এবার। একদমই তাই। মানে এটাই হবে হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। মানে রাইট। এতদিনের উদ্যোগের সাথে যারা যে রয়েছে মে মাস থেকে, তো এবারই তোমাদের আসল টেস্ট। যারা যা করেছো এতদিন, যেরকমই র্যাঙ্ক করেছো, যারা ভালো করেছো তারা কনফিডেন্ট থেকো না, আর যারা খারাপ করেছো তারা মুষড়ে পড়ো না, কারণ আসল পরীক্ষা এবারই। একেবারে একেবারেই তাই। তার কারণ হচ্ছে অনেকে এই জায়গাটা, ইভেন আমি একাধিক গ্রুপে এই জায়গাটা আমি অনেকজনকে লিখতে দেখেছি যে তারা কোথাও না কোথাও ভাবছে যে আমার দাদা প্রিলিমসে আমার 69 আছে, আমার 72 আছে, আমার 70 আছে, আমার আলটিমেটলি সিলেকশনের চান্সেস কতটা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেকের মাথাতেই বারবার আসছে, এবং আমার মনে হয় আসাটা খুব স্বাভাবিক। কিন্তু হুম। আমি যেটাতে মানে যে জিনিসটা সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যেই জিনিসটা আমাদের উম, হাতে আছে, আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করতে পারি। কারণ অবশ্যই কাট অফ একটা এমন জিনিস, সেটা একজনের পারফরমেন্সের উপরে, বা আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি কাট অফ ডিসাইড করার কিছু করার নেই, ঠিক আছে। বাকিরা কেমন কি পারফর্ম করছে না করছে সেই জায়গাগুলো তাদের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি আমার দিকটা করতে পারি। তো কতটা সেফ স্কোর, কতটা কি করব সেগুলো পরে ভেবে আগে পরীক্ষাটা ভালো করে দিতে হবে। মানে এর থেকে সহজ ভাষায় বলা খুব মুশকিল যে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে যে পরীক্ষা ভালো করে দিতে হবে। এবং একদম। আহ যেটা ওর সাথে সাথে আরো একটা জিনিস, যেটা মানে আমার যেটা মনে হয়, সেটা হচ্ছে একটা এমন পরিস্থিতিতে পরীক্ষা হবে, সেখানে কিন্তু আমরা মানে হেলথ কনসার্নটা, কারণ অনেকের ক্ষেত্রেই হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে সেন্টার পড়বে। সবাই হয়তো কলকাতা শহরতলির মধ্যেই তো আর 60 মানে টোটাল যারা যারা 66,000 ক্যান্ডিডেটস আছে তারা নেই। সেক্ষেত্রে হয়তো 5টা 6টা শহরের মধ্যে হওয়া উচিত, বা আরো বেশিও করতে পারে, সেটা
অ্যাডমিটের ইনস্ট্রাকশনস গুলো প্লিজ একটু ভালো করে পড়বেন। তার কারণ হচ্ছে যে ছোট ছোট যে আপনাদের ডাউটস গুলো রয়েছে, যে রিস্ট ওয়াচ ক্যারি করতে পারবো কিনা, বোর্ড নেওয়া যাবে কিনা, আই থিঙ্ক এবার সম্ভবত স্যানিটাইজার শুড বি অ্যালাউড, মাস্ক হয়তো নিশ্চয়ই পড়তে বলবে, মানে এগুলো তো খুব কমন, এগুলো নিয়ে তো আমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো ওইগুলো একটু ভালো করে পড়বেন, যে অ্যাডমিটে যেই জিনিসগুলো অলরেডি বলা হবে, অ্যাডমিট 25 তারিখে অলরেডি সকলে পেয়েও যাবে। অভিষেক একদম ঠিক বলেছে, এটা যে অ্যাডমিটের ইনস্ট্রাকশন কিন্তু অনেকে স্কিপ করেছে, এটা পড়ি না। ইভেন কি অনেক ইমপ্যানেলড লোকজনও আছেন যারা কিনা পরীক্ষা দিচ্ছেন, তারাও পড়েন না ভালো করে ইনস্ট্রাকশন পড়াটা খুবই জরুরি। এটা কিন্তু আমার খাতা ক্যান্সেলেশন কি বেসিসে হতে পারে, বা আমার ক্যান্ডিডেচার কিভাবে ক্যান্সেলেশন হতে পারে, সেগুলো কিন্তু ওখানে ভালো করে মেনশন করা থাকে। একেবারে মানে দুটো জায়গাকারই ইনস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাডমিটের উপর যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা তো 25 তারিখে পেয়ে যাবেন, আর ওই যে মানে আনসার বুকলেট যেটা পাওয়া যাবে, কারণ কোয়েশ্চেন পেপারটা তো বাড়িতে আনা হবে, তো আনসার বুকলেট যেটা পাওয়া, মানে যেটাতে লিখবেন আপনারা, ওই আনসার বুকলেটের উপরেও কিন্তু সেট অফ ইনস্ট্রাকশনস উইল অলসো বি দেয়ার। সেই ইনস্ট্রাকশনস গুলোকে একটু কাইন্ডলি পড়বেন, সেখানে কিন্তু আপনাদের অনেক ছোট ছোট ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, করা যাবে কি করা যাবে না, এই যে ব্যাপারগুলো। ঠিক আছে, তো আমি এবারে যেটা মূল জায়গাতে যেটা নিয়ে আমার মনে হয়েছিল যে একটু আলোচনা করার ব্যাপার, আমি কিন্তু ধরে ধরে সিলেবাসের কথাটা আমি একটু স্পেসিফিকলি বলে দিতে চাই। যে গতবারের যে আমরা প্রিভিয়াস ইয়ারের পেপার দেখে আমরা 2016 সালে যেহেতু যেটা হয়েছিল, যেটা আমরা দিয়েছিলাম 2017 সালে তার মেন্স পরীক্ষা হয়েছিল, তো সেটা দেখে আমরা হয়তো প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, এবারে পিএসসি তার সিলেবাসে কিন্তু একটা প্রোফর্মা বলে দিয়েছে। আগের বারের পরীক্ষাটা, আগের দুটো ক্লার্কশিপ, মাইন্ডেড, আগের দুটো ক্লার্কশিপ কিন্তু পিএসসি নেয়নি। 2011 সালে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনই মানে পরীক্ষাগুলো নেওয়ার কাজটা করেছিল, 2016 সালেও তাই হয়েছিল। এবারে পিএসসির যে সিলেবাসটা আছে, সিলেবাসে কিন্তু কয়েকটা কথা খুব স্পষ্ট ভাষায় বলা আছে। রিপোর্ট নিয়ে অনেকের কিছু কোয়ারি রয়েছে, সেগুলো ছোট ছোট করে আমি একটুখানি বলে দিচ্ছি। আপনাদের সকলের কাছে অবভিয়াসলি সিলেবাসটা নিশ্চয়ই আছে। পেজ নাম্বারটা 5 of 6, পেজ নাম্বারটা হচ্ছে 5, যেখানে কিনা মেইনসের যে ইংলিশ আর বাংলার যে পেপারটা আছে সেখানে কিন্তু একদম ডেসক্রিপটিভের যে সিলেবাসটা আছে সেটা আপনারা একদম প্রপারলি একটু ভালো করে 5 নম্বর এবং 6 নম্বর পেজে আছে, একদম যেখানে স্কিম এন্ড সিলেবাসে লেখা আছে। আমি একদম লাইন বাই লাইন কি বলেছে পিএসসি সেটা আমি একটু বলে দিচ্ছি, যে পিএসসি আমাদের কাছ থেকে কি নেবে না, অবভিয়াসলি ডেসক্রিপটিভ পরীক্ষা নেবে, সেখানে এই পরীক্ষাটা আমরা মেন্স বলছি, কিন্তু পিএসসি এর কাছে এটা একটা পার্ট 2 এক্সামিনেশন। ঠিক আছে, তো পার্ট 2 এক্সামিনেশন অবভিয়াসলি ইংলিশ, ড্রাফটিং অফ আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড। এই পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট। কেন? এই যে অনেকে ভাবছেন এডিটোরিয়াল লিখতে হবে কিনা, এডিটোরিয়াল এলে কিভাবে লিখবো, তার ফরম্যাট কি, এইটা নিয়ে একটা বিস্তর কনফিউশন বা ডিবেটের জায়গা তৈরি হচ্ছে, এবং স্বাভাবিকভাবে একটু হওয়াটা স্বাভাবিক। কিন্তু পয়েন্ট ওয়াইজ যখন দিয়ে দেবে, তো এটা থেকে মোটামুটি আমরা এটা বলতেই পারি যে ইনসিডেন্ট ওরিয়েন্টেড আসবে, এবং সেখানে নেম অফ দা প্লেস, যে দ্বারা কোথাকার নাম লিখবো, নাম আদৌ লেখা যাবে কিনা, বা কোন জায়গাকার নাম লিখবো, কবে ঘটনাটা ঘটেছে, এই যে ডিটেলস গুলো অলরেডি সেখানে দেওয়া থাকবে। তো সেখানে নাম দেব কোথাকার, জায়গা কোথাকার, এই যে জিনিসগুলো আমাদের মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে, তাতে আরো বেশি আমরা নিজের মধ্যে কোথাও না কোথাও কনফিডেন্সটা এফেক্টেড হচ্ছে, তো সেটা হয়তো হবে না, কারণ পয়েন্টস অর মেটেরিয়ালস উইল ডেফিনেটলি গোইং টু বি সাপ্লাইড। সেকেন্ডে বলছে কন্ডেন্সিং অফ আ ক্লোজ প্যাসেজ। কন্ডেন্স মানেই হচ্ছে জিনিসটাকে ছোট করা, তাহলে সামারি বা প্রেসি আসবে, আমরা এটা সবাই জানি। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে যেমন যে ট্রান্সলেশন ইংরেজি বাংলা আসবে, বাংলা রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু স্পষ্টভাবে একই কথা লেখা আছে, ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম পয়েন্ট অর মেটেরিয়াল সাপ্লাইড। বাংলাতেও কিন্তু এক লাইনের একটা রিপোর্টের কোয়েশ্চেন যে আসবে না সেটা আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে, যে এখানে অলরেডি, আচ্ছা একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ তোর একটু ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, আরেকটা ফোনের জন্য আমি সরিয়ে দিলাম। তো যদি পয়েন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই সেটা এডিটোরিয়াল লেটার
এডিটোরিয়াল লেটারের কোনো সেখানে প্রয়োজনীয়তা পড়বে না, ঠিক আছে। গতবার যেটা এসেছে টপিকটা আশা করছি সবাই জানে, একটা উচ্ছেদের ওপরে আমাদের এসেছিল যে রিপোর্টটা বাংলায়, সেটা কিন্তু আমরা সকলেই নর্মাল রিপোর্ট লিখেছি, মানে যে একটা সাধারণ প্রতিবেদন যেমন হয় একইভাবে, ঠিক আছে। না, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নিয়ে উদ্যোগ রয়েছে এবং মেন্স এর পরে আমরা কম্পিউটারের উপরে সেটা নিয়ে তো অনেক সময় রয়েছে। আপাতত এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে মেন্স। এখন কম্পিউটার মেইনস প্রফিসিয়েন্সি ক্লিয়ার না টেস্ট করে কোনো কম্পিউটার হবে না, আগে তো মেইনস। কম্পিউটার এফিসিয়েন্সি নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা না করলেও চলবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর ওর সাথে সাথে যে আমরা উদ্যোগ থেকে যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছিল সেখানে একাধিক স্যাম্পল পেপার তো রয়েছে। ওর সাথে সাথে যে ছোট ছোট বিশেষ করে যাদের গ্রামারে দুর্বলতা রয়েছে, ইংরেজি গ্রামার, তারা ওই টিটবিটস গুলোকে একটু ফলো করুন, ছোট ছোট মাইনিউট ডিটেলস গুলোকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখাটা খুব দরকার, কারণ আমরা প্রায় দোরগোড়ায় চলে এসেছি। যারা আপনারা বিগত 5 মাস 6 মাস 7 মাস ধরে এই লকডাউনের মতো একটা পরিস্থিতিতে, এটা আপনাদের একটা কি বলবো, একটা এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনে সেই ফেব্রুয়ারি মার্চ থেকে নভেম্বরে আজকে 20 তারিখ হয়ে গেল, 6 মাস 7 মাস 8 মাস ধরে কিন্তু প্রিপারেশন আপনারা নিয়েছেন। শেষে আমরা কিন্তু 2 সপ্তাহে গিয়ে ঠেকেছি। তো এটাই আর কি বলার আর কি। হ্যাঁ অনির্বাণ, তুই কিছু বলিস? না, এবার মোটামুটি সব বলা আছে। এবার তাহলে কয়েকটা কোয়ারিতে যাচ্ছি আমি। এটা হ্যাঁ, হচ্ছে, কোনো দলুই লিখছে পয়েন্ট যদি না দেয়, শুধু বলে দেয় রাইট এ রিপোর্ট, তাহলে কি এডিটোরিয়াল হবে? প্রথমে হচ্ছে নোটিফিকেশনটা আমরা একটু আগে পড়ে দিলাম, হ্যাঁ, মানে সেটাই অভিষেক আমি ওটা বললাম। পড়ে দিয়েছে, ওখানে লেখা বাংলাতেও কিন্তু তাই দেওয়া আছে, ফ্রম দ্য পয়েন্ট সাপ্লাইড অর মেটেরিয়াল সাপ্লাইড। তো এইখানে প্রশ্নই উঠছে না যে দেওয়া থাকবে না, দেওয়া সেটাই, অবশ্যই থাকবে। কারণ তারপরও পিএসসি লিখে রেখেছে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি সিমিলার টু দ্যাট মাধ্যমিক এক্সামিনেশন। ওই মাধ্যমিক লেভেলে যে ধরনের কোয়েশ্চেন থাকে, মানে মাধ্যমিকের রিপোর্টে কিন্তু পয়েন্টস অলরেডি থাকেই মেনশন করা। করে দেওয়া তো থাকে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি, হ্যাঁ। অত ভয় পাওয়ার কিছু নেই, পেপার অতটা বেশি ক্রিটিক্যাল আসবে না, তবে রিল্যাক্স করার মতনও কিছু নয়। হুম, একেবারেই তাই, একেবারেই তাই। আহ আর অনেকে এই যে রিপোর্টে কোথায় কি লিখবো, জায়গার নাম, সেটা অবভিয়াসলি সলভ হয়ে যাবে। আর দিন, যেই দিনের ঘটনাটা আমাকে লিখতে দেবে, ডেটটা জাস্ট একটা ফর্মালিটি, এটাকে নিয়ে এত চিন্তা করার কিচ্ছু নেই। যদি কেউ 6 ডিসেম্বরের জায়গায়, মানে যেদিনকে পরীক্ষা হবে, কেউ যদি ওটাকে 6 ডিসেম্বরের জায়গায় 6 নভেম্বর লিখবে, টিচার কিন্তু সেটা নিয়ে খুব একটা বদার্ড হবেন না। সে ডেটটা লিখেছে কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন কোন ডেটটা লিখেছে তার থেকে। তো এই জায়গাগুলো আপনারা যদি একটুখানি মাথায় রাখবেন। হ্যাঁ, কনফিডেন্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আদিরয় যেটা আপনি বলেছেন, সে যে কনফিডেন্স পাচ্ছে না, আপনাকে কনফিডেন্স রাখতেই হবে। তার কারণ হচ্ছে ডেসক্রিপটিভ লেখা, এখানে তো আর ওএমআর শিটে আমরা গোল করছি না। তো সেক্ষেত্রে কনফিডেন্স ডাজ প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল। সেটা এই ধরনের পরীক্ষার জন্য তো অতি অবশ্যই যে আমাকে যতটুকু আমি লিখবো ততটুকু আমি যেন ঠিক করে লিখে আসতে পারি। সেই 1 ঘন্টার মধ্যে এই ধরনের পরিস্থিতিতে মানে অনেক কিছু নার্ভাসনেস কাজ করবে, হয়তো আপনার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরেও আপনার সিট পড়তেই পারে। সেক্ষেত্রে আপনাকে তার আগের দিন যাওয়া, সকাল 11টা থেকে পরীক্ষা হবে, আপনাকে সকাল 9টা 9:30টার মধ্যে বা 10টার মধ্যে সেখানে পৌঁছতে হবে, এই ধরনের কিছু থাকবে। অবভিয়াসলি সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য খুব যে ফ্রিকুয়েন্ট লাইন করতে দেবে, ভিড় করতে দেবে, এইগুলো তো করতে দেবে না অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আমাদের এই দায়বদ্ধতা গুলো থেকে যায়। তো এইগুলো করে সবগুলো হওয়ার পরেও আমার পাখির চোখ রাখতে হবে যে আমাকে পরীক্ষা ওই 1 ঘন্টাটা ম্যাটার করবে, ঠিক আছে। তো কি বলবো, অলরেডি যেমন ওই চাক দে ইন্ডিয়াতে ভীষণভাবে মোটিভেট করেছিলাম, আমি লিখেও ছিলাম কয়েকদিন আগে, সেখানে 70 মিনিট ছিল, আপনাদের কাছে 60 মিনিট থাকবে, ইভেন 10 মিনিট আরো কম থাকবে, কিন্তু ওই 60 মিনিটটা খুব ডিসাইডিং ফ্যাক্টর। তো এটাই আর কি বলার। হম আপনারা যেগুলো বলছেন, হ্যাঁ আচ্ছা, কম্পিউটার নিয়ে তো বলে দিলাম। আর রিপোর্ট যদি ওই আপনার মনে হচ্ছে টপিকটা এডিটোরিয়াল, তবুও আপনাকে চেষ্টা করতে হবে নর্মাল প্রতিবেদন লেখার, ঠিক আছে। আচ্ছা, যেখানে ম্যাক্সিমামটাই তো ইকো হচ্ছে, ভয়েস আসছে না। আচ্ছা, না, আশা করছি এখন অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি ফোনটা জান্নাতুল অনেক দূরে ফেরদৌসি সরিয়ে দিয়েছি। লিখছে, স্যার বেঙ্গলি প্রেসিতে টাফ টাফ ওয়ার্ড ইউজ করলে, ইউজ না করে নর্মাল ওয়ার্ডে লিখলে নাম্বার কমে যায়, এরকম কোনো কথা নেই। ক্লাস 10 না, স্ট্যান্ডার্ডে হ্যাঁ, লিখ,
একেবারেই। কোনো ব্যাপার। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্যাসেজটা আগে ভালো করে বুঝতে হবে। তোমাকে প্যাসেজটা ভালো করে, কি থিমটাকে তোমাকে রাখতে হবে, একটা টাইটেল দিতে হবে। আর যেটা করতে হবে যে প্যাসেজে তোমার যে যে পয়েন্টস গুলো ইম্পর্টেন্ট পয়েন্টস, সেই পয়েন্টস গুলোকে বুঝে নি, সেই পয়েন্টস গুলোকে লিখতে হবে নিজের ভাষায়। তুমি একেবারে। এই প্যাসেজের কোনো ওয়ার্ড ফ্রেজ বা কিছু নিতে পারো না। যেমন হচ্ছে তোমাকে একটা এক্সাম্পল দিই, প্যাসেজে দেওয়া রয়েছে রিলেটিভস, সেখানে তুমি এটা দিতে পারো কিথান কিন, বা প্যাসেজে কিথান কিন দেওয়া রয়েছে সেটা তুমি রিলেটিভস দেখো। তো এখানে আমাদেরকে দেখা যাচ্ছে যে আমরা সিনোনিমস আমাদের জানাটা খুব জরুরি, কারণ ওখান থেকে একেবারেই। প্যাসেজ কোনো ওয়ার্ড যদি তুমি ডিরাইভ করে নাও তো সেই ক্ষেত্রে মার্কসটা কাটার সম্ভাবনা বেড়ে যায়। আর একেবারেই। একটা জিনিস যেটা আহ কলোকিয়াল এক্সপ্রেশন দেওয়া যায় না, মানে চলতি ভাষায় কিন্তু লেখা যায় না। তোমাকে ওখানে যে ভাষায় মানে লিখতে হয় সেই ভাষায় লিখতে, মানে তুমি চলতি ভাষায় কিন্তু দিতে পারো না। হ্যাঁ, লোকাল কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারো না। এটা অনেকেই ভুল করে, অনেকেই লিখেছো আমাদের টেস্ট পেপারে, তো সেগুলো কিন্তু করা যায় না, সেগুলোকে চেঞ্জ করতে লাগবে, তার জন্য তোমার মার্কস কিন্তু কমেছে। আচ্ছা, আর অ্যালবারেট হ্যাঁ, আইনস্টাইন, আচ্ছা হ্যাঁ, অভিষেক বললেন। হ্যাঁ, হ্যাঁ। লেখার মানের ব্যাপারে খুব বেশি ভালো করতে হবে, এটা এটা অ্যাবসলিউট রিলেটিভ ব্যাপার। এই খুব ভালোটা খুব মানে আপনার স্ট্যান্ডার্ডে যেটা খুব ভালো হয়তো আহ সেটা মানে যিনি চেক করছেন, এবারে নর্মালি যেটা আপনাকে মূলত একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। প্রথমত তো আপনাকে না, যদি স্ট্যান্ডার্ড মেনটেন হুম, না করে তাহলে একদম। একটা সমস্যা কি হবে, কম্পিটিশন লেভেলটা এতটাই বেশি যে হয়তো একই নাম্বারে প্রচুর লোকজন হয়তো আছে, হুম, প্রিলিমসে হতে পারে, সেটা মেন্সে গিয়েও হতে পারে, যে একই নাম্বারে কি সেখানে ওই একটা 0.5 মার্কস বা একটা 1 মার্কস কিন্তু এখানে ভীষণভাবে ম্যাটার করবে, কারণ এটা বিশাল বড় একটা নম্বরের পরীক্ষা না, যেহেতু 100 নম্বরের পরীক্ষা। তো এখানে কিন্তু ওই 0.5 মার্কস বা 1 মার্কসের একটা আপনি কোনো একটা জায়গায় একটু ভালো লিখেছেন, তো খুব বেশি ভালো হয়তো না লিখলেও আপনাকে একটু আপনার আইডিয়াটা খুব স্পষ্ট বক্তব্য হবে, যেটা মূল আইডিয়াটা রিপ্রেজেন্ট করাটা খুব দরকার, যে আপনি কি বলতে চাইছেন সেটা যদি এক্সামিনারের কাছে প্রপারলি কনভে না হয়, হুম, তাহলে কিন্তু মানে আমার বলার বক্তব্য হচ্ছে, যিনি এক্সামিন করছেন তিনি যদি আপনার থটটাকে কানেক্ট করতে না পারেন, বুঝতে না পারেন, তাতে আপনি খুব ভালো ভাষা লিখেও কিন্তু আপনার লাভ হবে না। আপনি এত দারুণ ভাষায় একটা প্রেসি লিখলেন, যেই আপনার কাছে ওই ভাষাটা মনে হলো খুব ভালো ভাষায় লিখেছি আমি, দারুণ একটা মানে গ্র্যান্ডিকুলেন্স এনেছি, খুব ভালো ভাষা ব্যবহার করেছি, কিন্তু আমার বক্তব্যটা স্পষ্ট না। ওই বক্তব্যটা স্পষ্ট যদি না হয়, খুব ভালো ভাষা ব্যবহার করেও কিন্তু তার যে ভাষার যে সারল্যতা সেটা কিন্তু হারাবে। তো সেটাও কোথাও না কোথাও স্পেসিফিক্যালি প্রেসির ক্ষেত্রে, যেখানে আমি একটা কোনো আইডিয়াকে বা কোনো একটা ভাবনাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। অবশ্যই। হ্যাঁ, শান্তনু বল। তারপরে এই আরো- এবার বল। তারপরে আরো একটা ব্যাপার হচ্ছে যে আমি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা ফট করে কঠিন একটা ওয়ার্ড এনে দিলাম, সেটা কিন্তু একদম, বেমানান। হ্যাঁ। ঠিক আছে, বেমানান। মানে শোনা যায় না, মানে কানে লাগে, মানে ফোনেটিক্যালি হ্যাঁ, ইনকারেক্ট হয়ে যায় ওটা। আর গ্রামাটিক্যাল মিস্টেকটা যদি তুমি মেনটেন, যদি মানে মানে তোমার যদি গ্রামাটিক্যাল মিস্টেক যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি সিম্পল ওয়ার্ডস ইউজ করে লেখো না, কোনো মার্কস কাটার কোনো জায়গাই নেই তোমার ওখানে। তুমি তোমার একদমই। ওয়ে অফ থিঙ্কিং তোমার ক্লিয়ার রয়েছে, তুমি যেটা লিখতে চাইছো তোমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার, তুমি সেটা যদি নিজের ভাষায় ঠিক পরিষ্কার কথা। ভাবে লিখতে পারো, তাহলে মার্কস কাটার কোনো জায়গা নেই। একেবারেই তাই, একদমই তাই। ভারী ভারী আর ওয়ার্ড লিখলে আহ, ভারী ভারী ওয়ার্ড লিখলে সবসময় যে মার্কস বেশি পাবে, এইটা আমার কাছে ব্যাপারটা খুব একটা যুক্তিযুক্ত না। হ্যাঁ, আর এখানে দেখলাম ইয়ে লিখেছে এক্সট্রা স্ট্যাটিস্টিক্সটা, এটা ডিপেন্ড করছে, এটা এমন কোনো স্ট্যাটিস্টিক্স দেবো না আমি। মানে যে যদি ফর এক্সাম্পল একটা রিপোর্ট আমি লিখছি, সেই রিপোর্টে কিছু ডেটা দেওয়া আছে, কি কি ঘটেছে, আমি এক্সট্রা করে কোন একটা জায়গাতে কত টাকা কম্পেনসেশন অ্যামাউন্ট, ওই ডেটাগুলো ইনপুট করা যেতেই পারে, আমি নিজে থেকে দিলেও খুব একটা প্রবলেমেটিক না। কিন্তু ইকোনমিক্যাল কোন একটা ডেটা, যে যে ডেটাটা মানে খুব বেশি অথেন্টিকেটেড সোর্স থেকে নয়, সেটা আমি হুম, ফ্যান্সি করে কাল্পনিক একটা জায়গা থেকে demographic, লিখলাম, সেটা সব জায়গাতে যে অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু নয়। এটা হুম, কোথাও না কোথাও ওই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। একটা কোথাও দুর্ঘটনা হয়েছে, সেখানকার কোনো দমকল মন্ত্রী গিয়ে 50,000 টাকা কম্পেনসেশন অ্যামাউন্ট দিলেন, সেই 50,000 টাকাটা লেখা নেই কোয়েশ্চেনে, সেটা মানে আমার মতে হয়তো অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এবারে কে হুম, কতটা কিভাবে সেটাকে ইমপ্লাই করছেন সেটা তো তার নিজের উপর ব্যক্তিগতভাবেই ব্যাপার। আচ্ছা,
শান্তনু জিজ্ঞেস করেছো প্রেসির নিচে আন্ডারলাইন এবারে এই কোন কালার দিয়ে আন্ডারলাইন করব, আন্ডারলাইন করাটা একদমই নিজের ব্যক্তিগত ব্যাপার, লেখাটা হচ্ছে আসল কথা। কারণ এটা তো স্কুল লেভেলের নয়, মানে আমি কিন্তু আন্ডারলাইন আমি একটা কালি ইউজ করে মানে আমি আমার অভিজ্ঞতাটুকুই বলতে পারি যে আমি যখন আমার মেন্স দিয়েছিলাম তখন কিন্তু ওই একটাই ইঙ্ক ইউজ করেছি, আমি কোনো আন্ডারলাইন কিছুই করিনি আমি। অনেকে বলছেন ওই মার্জিন টানার ব্যাপারটা, মার্জিন টানবেন বা টানবেন না সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই প্রথম 4টে পাতা টানলেন, তারপরে 2টো পাতা আপনার টানা হলো না, তার থেকে একটাও পাতা টানার দরকার নেই, আপনি আপনি সিম্পল খাতাটাকে ফোল্ড করে দিন, সেটা একটা করতে পারেন। অনেকে হয়তো মনে করবেন যে মার্জিন টানলে লেখাটা দেখতে ভালো লাগবে, বা আন্ডারলাইন করব কিছু হাইলাইট করার জায়গা, মানে এখন একেবারে ক্যান্ডিডেট যদি স্পিড না থাকে তো তার ক্ষেত্রে ওইসব লেখার কোনো দরকার নেই, তুমি একটু স্পেস ছেড়ে ছেড়ে লেখো, লেখাটা মানে ট্যাড়া ব্যাকা লিখো না, সোজা সোজা লিখো, তাহলে দেখতে ভালো লাগবে। তো আন্ডারলাইন তো এটা মানে টাইম যদি তোমাকে পারমিট করে তুমি আন্ডারলাইন করো, এখন সেটা তোমার উপরে, একেবারে পুরোটাই ঠিক কথা। তো আন্ডারলাইন করা আর তো খুব একটা জায়গা নেই, একটা হচ্ছে ওই প্রেসির টাইটেল নিচে বলে অনেকে বলে আন্ডারলাইন করব না, আর একটা হচ্ছে রিপোর্টের, আর আন্ডারলাইনের ইস্যুটা খুব একটা নয়। আচ্ছা, ওই ক্র্যাশ অফ এ প্লেন জায়গা নিয়ে সংকেত দাস, আমরা কিন্তু অলরেডি এটা বললাম, আপনাকে কোথায় ঘটনাটা ঘটেছে সেটা ডেটা উইল শিওরলি গোয়িং টু বি প্রোভাইডেড, মেক শিওর অ্যাবাউট দ্যাট, আপনাকে ডেটাটা নিশ্চয়ই দেওয়া হবে, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার মতো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, পোয়েমের ফরম্যাটে কি প্রেসি দিতে পারে না? নর্মালি মাধ্যমিক লেভেল আমার মনে হয় না পোয়েমের ফরম্যাটে দেবে, ঠিক আছে, আমার এটা ব্যক্তিগত অভিমত। কারণ ডাব্লিউবি মানে মিসলেনিয়াস এর মতো পরীক্ষাতে যদি ওই ধরনের প্রেসি না এসে গিয়ে থাকে, বা ডাব্লিউবিসিএস ও যখন ডেসক্রিপটিভ ইংলিশ হয় সেখানেও ওই পোয়েমের আমার মনে হয় না আসে, তো সেক্ষেত্রে ক্লার্কশিপে আসবে এটা আশা করাটা বোধহয় একটু ফারফেচেড ইমাজিনেশন, আমার মনে হয় না কবিতার ফরম্যাটে প্রেসি আসবে। আচ্ছা, লোকাল ইউথ হস্টেলের প্লেসে যদি লোকাল গাইজ এর মতো টার্ম ইউজ করো, লোকাল ইউথ ইয়াং জেনারেশন, হ্যাঁ মানে লোকাল গাইজ ওয়ার্ডটা ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, এটা একটা কলোকুয়াল ওয়ার্ড, ডিকশনারিতে কিন্তু GUY এটা কিন্তু মানে প্রপার ইংলিশ একটা ওয়ার্ড নয়, হ্যাঁ। তো এই ধরনের, যেমন বিএ কে বলে দে গট হিস্ট আপ, তো এই যে ব্যাপারগুলো আমরা কলোকুয়াল ইংলিশে ইউজ করি, এটা কমপ্লিটলি আমেরিকান ইংলিশ থেকে এসেছে এই ব্যাপারগুলো। আচ্ছা, ডেসক্রিপটিভে কাট অফ কেমন থাকবে, এইটা খুব কঠিন প্রশ্ন। তো কাট অফ, হ্যাঁ, আপনার এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি হচ্ছে ভালো করে পরীক্ষাটাকে দিন, এটা নিয়ে প্রচুর হবে। আর হ্যাঁ, মক 5 এর কপি আমরা ওটারও কাজ চলছে, হ্যাঁ, মকের তো অবভিয়াসলি কপি পেয়ে যাবেনি, কারণ যেহেতু এবারে আমরা মক 5 আমরা যেটা ডিসাইড করেছি, তাই তো অনির্বাণ, এবার আমরা কপি শুধু দেবো অলরেডি অ্যানট করে। হ্যাঁ, এবার একটা ব্যাপার হচ্ছে যে আমরা মানে যেহেতু এতদিন ধরে মার্কস দিতাম, তো মক 4 এ আমরা একটা জিনিস করেছিলাম যে 3টে সেকশনে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ডেঞ্জার জোন, একটা হচ্ছে কি বলে আরটা কি দিয়েছিলাম আমরা, ওয়ার্নিং জোন, আরটা হচ্ছে তো সেফ জোনে যারা আছো, মানে এটা আমরা করেছিলাম যে কি এক্সামের আগে যেন কোনো ক্যান্ডিডেট ডিমোটিভেট না হয়। তো এইবার যার জন্য এবার আমরা রেজাল্টই পাবলিশ করছি না, কারণ এক্সামের আগে আমরা তোমাদেরকে ইভ্যালুয়েট ওইভাবে করতে পারি না যেটা কিনা পিএসসি করবে। তো আমাদের মনে হয়েছে যে এইবার আমাদের রেজাল্ট আমরা ওইভাবে কিছু পাবলিশ করবো না, কারণ কে কিরকম প্রিলিমসে মার্কস পেয়ে আছো, তারপরে তোমাদের ডেসক্রিপটিভ মার্কস পেয়ে তোমরা আর এক জায়গায় পৌঁছায়, তখন তোমরা হয়তো বলতে পারো আমাদেরকে, বা হয়তো তোমাদের মনে হতে পারে যে আমাদের ইভ্যালুয়েশন ঠিক নেই, বা আমাদের কাছে তুমি পাস করেছো হয়তো পেলে না সার্ভিস, বা আমরা তোমাদেরকে ওয়ার্নিং জোন বা রেড জোনে দিয়েছি, বা তোমাদেরকে ফেল দেখিয়েছি, তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো সার্ভিস সেক্রেটারিয়েটে পেয়ে গেলে, তো সেই ক্ষেত্রে ইভ্যালুয়েশন একটা মানে প্রবলেম হতে পারে। তো আমাদের সেই মুহূর্তে সেই খাতাতে আমরা কি দেখেছিলাম সেই বেসিসে কিন্তু আমরা বলেছিলাম যে সেই খাতায় সে পাস করেছে ফেল করেছে, কিন্তু এক্সামের আগে কেউ যাতে ডিমোটিভেট না হয় সেই জন্য আমরা কোনো রেজাল্ট এবার পাবলিশ করবো না। আচ্ছা, পার্থ সারথী প্রামাণিক বলছে অনির্বাণ দা কোন টপিকের ক্ষেত্রে চলিত ভাষা ইউজ করা যাবে না, ওইটা একবার রিপিট করুন। কোন ক্ষেত্রে বলতে যে কোনো কিছু লিখছো, মানে ইন ফিউচার তুমি যখন সার্ভিসেও করবে কোনো কিছুতেই চলিত ভাষায় বা কলিকিউয়াল টার্ম কিন্তু ইউজ করা যায় না। মানে অ্যাকচুয়ালি অনির্বাণ চলিত বলতে যেটাকে বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যে নর্মালি যে ভাষায় কথা বলি, মানে অবশ্যই ভাষাটা খুব মার্জিত হতে হবে, মূল জায়গাটা হচ্ছে ওটা। কারণ ওই ফর এক্সাম্পল যদি আমি বলি, ধরে নেওয়া যাক
যে বঙ্কিমচন্দ্রর কোন একটা গল্প থেকে এলো, ঠিক আছে, কোন একটা যে কোনো র্যান্ডম কোন একটা গল্প থেকে দেওয়া হলো, সেখান থেকে আমাদের সারমর্ম লিখতে দেওয়া হলো, করিয়া চলিয়া, সেগুলোকে পরে চলে আমি এমন ভাবে লিখবো যাতে আমি মানে নর্মাল যে মুখের ভাষায় কথা বলি সেটা যেন না আসে, কিন্তু পরিমার্জিত ভাষা ব্যবহার করা যেতে পারে ওই চলিতটা। মানে আমরা যে ভাষায় ব্যবহার করি না লেখার ক্ষেত্রে, মানে এখনকার মানে ফর এক্সাম্পল যদি বলি, রাজা রামমোহন রায়ের গদ্য আর সুনীল গঙ্গোপাধ্যায়ের গদ্যের মধ্যে তো পার্থক্য আছে, ঠিক আছে। তো এই যে ডিফারেন্স গুলো, যে দুজনেই গদ্য লিখছেন কিন্তু দুজনের ভাষার যে ট্রান্সফরমেশনটা, সেটা আমি যখন সাধু ভাষা থেকে সারমর্মতে লিখছি সেই ভাষার পরিমার্জনটা খুব দরকার, এটা আর কি ব্যাপার। আপনি যেটা একটু আগে রাকেশ সাঁতরাও একই কথা জিজ্ঞেস করছে যে যে এক্সট্রাক্টটা একদম সাধু ভাষায় দেওয়া থাকবে, হ্যাঁ, তো সেই সাধু ঈশ্বরচন্দ্র লেখা বা সেই সময়কার আরো যারা লেখকরা রয়েছেন সেই সময়কার যে লেখাগুলো আমরা পাই, তো সেইগুলো যখনই আমরা সারমর্ম লিখবো, সেটা তো আমি আমার ভাষায় লেখার সেই স্বাধীনতাটুকু আছে, কিন্তু এটা একদমই একটা পরিমার্জিত ভাষা হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটাই আর কলকাতাটা কি। মানে যেমন হচ্ছে কিছু কিছু ভাষায় তুমি পাবে বটে বটে ইউজ করে, হ্যাঁ, সেটা বটে করা যাবে না। না। এটা হচ্ছে আমি তোমাদেরকে মানে চলিত ভাষা বলতে আমি এটা বলেছি। মানে সাধু হ্যাঁ, ভাষাতে তোমরা যদি ডিরেক্ট সেন্টেন্সে লেখো কুড়িয়া ছিলেনটা করেছেন, হ্যাঁ, তো এইটা করা যায়। ঠিক। মানে করেছেন। হ্যাঁ, 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 তো এই যে ব্যাপারগুলো। আহ আচ্ছা, শুভ্রজ্যোতি ঘোষ বলছেন স্যার রিপোর্টে অনেক প্রোভাইডেড, এটার মাঝে দু একটা পয়েন্ট মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে, লাইক 500 জায়গায় 5000 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো একটু তো সচেতন হতে হবে। এগুলোর কি এক্সামিনাররা খুব স্ট্রিক্টলি নর্মালি ফলো করে না, মানে ওই ডেটাটা যদি দেওয়া থাকে তাহলে তোমাকে ওই ডেটা লিখতে হবে। তুমি যদি নিজে থেকে ভুলভাল ডেটা, তাহলে তো এক্সামিনার এমনিতেই চোখে পড়বে, কারণ অনেকগুলো খাতার মধ্যে তোমার খাতা যদি ডেটাটা আলাদা হয়ে যায় তো ওটা তো চোখে পড়বেই। চোখে মানে পড়বেই। এক্সামিনার কোন জিনিসগুলো করার সম্ভব না, এক্সামিনারের পক্ষে 188টা ওয়ার্ড আর 199টা ওয়ার্ডের রিপোর্টের ডিফারেন্স বোঝা মুশকিল। এবার কেউ যদি সে জায়গায় 140টা ওয়ার্ড লেখে, তো এক্সামিনার বুঝতে পারবে যে অনেক ইনকমপ্লিট লিখেছে, হয়তো কমপ্লিট হবে না, তো সেটা এক্সামিনার হয়তো বুঝতে পারবে। তো এই ব্যাপারগুলো কিন্তু এক্সামিনার, আমি 188টা ওয়ার্ড লিখছি না 196টা ওয়ার্ড লিখছি, তো সেটা এক্সামিনার তো গুনে গুনে কটা এক্সাক্ট ওয়ার্ড লিখছি সেটা এক্সামিনার কাউন্ট করা সম্ভব না। ওইগুলো হয়তো এক্সামিনার লাইন বাই লাইন মেবি, মানে আমার যেটা মনে হয় হয়তো আহ সেভাবে হয়তো খেয়াল নাও করতে পারে। শুভ্রা বসু আমরা অলরেডি বললাম যে এই এডিটোরিয়াল আসার সম্ভাবনা খুব কম, কারণ পয়েন্টস উইল বি প্রোভাইডেড। আচ্ছা, আর প্রেসি লেখার সময় টাইটেল আলাদা ইনকে, এই ব্যাপারগুলো যদি আপনারা ওই আনসার বুকলেটের ইনস্ট্রাকশনটা একটু ফলো করবেন, ঠিক আছে। যদি লিখে দেয় যে একটি মাত্র ইঙ্কে লিখতে হবে, তো ঠিক আছে, তাহলে একটা ইঙ্কই লিখবো। যদি অন্য ইঙ্ক ইউজ করতে দেয় আপনি আন্ডারলাইন করুন অন্য ইঙ্কে, মানে অবভিয়াসলি সেটা ব্ল্যাক আর ব্লু এর মধ্যে অ্যাভেলেবল, ঠিক আছে। তো সেটা করবেন বা করবেন না সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, ঠিক আছে। তো খাতা সাজানোর ব্যাপারটা কিন্তু এখানে কিছু নেই, যে খাতা সাজালে এক্সট্রা নাম্বার আছে ওই ব্যাপারটা কিন্তু খুব একটা নেই। আপনার লেখা যদি ভালো থাকে তাহলে কিন্তু উম আচ্ছা, দিব্যানন্দ স্বামী বলছেন একটু কাট অফ নিয়ে আইডিয়া। দেখুন, আইডিয়ার কিছু না, আমরা হয়তো মেন্স এর পর আমরা আরো বেশ কিছু সেশন নেবো, তখন সেগুলো আমরা আলোচনাতে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন ওগুলো নিয়ে খুব একটা ভাবা দরকার নেই। আচ্ছা, এখানে একটা সরফরাজ কথা বলে দিই, হ্যাঁ, একটা হ্যাঁ, কথা বলুন। বলে দিই, যারা একটু প্রেসি সরি মানে কাট অফ নিয়ে কথা বলছো বা এক্সাম ব্যাপারে কথা বলছো, তো আফটার এক্সাম একটা পোস্ট এক্সাম আমি অভিষেক আর প্রবাবলি শান্তনু একটা লাইভে খুব তাড়াতাড়ি আসবো পোস্ট এক্সাম অ্যানালিসিস নিয়ে। তো তখন ওইসব নিয়ে ডিসকাস করা যাবে হ্যাঁ, কিরকম যে পেপার কাট অফ কি, হ্যাঁ সেই উইদাউট আমরা পেপার দেখে কিরকম কাট অফ, এটা তো ওইভাবে তো মানে একটা আন্তাবৃ একটা বা আলটপকা মন্তব্য করে বসতে তো পারি না। তো আগে একদমই তাতে খুব টাফ হলে নিশ্চয়ই কাট অফ সেরকমই হবে, মানে কমবে। কোয়েশ্চেন পেপার আলাদা থাকবে। সৌগত পাত্র বলেছেন কোয়েশ্চেন পেপার আপনি আরাম করে বাড়ি নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোয়েশ্চেন পেপার আপনি বাড়িতে আনুন, ঠিক আছে। আপনার কোয়েশ্চেন পেপার আলাদা, আনসার পেপার আলাদা, একটাই কোয়েশ্চেন পেপার হবে, টোটাল শিট হবে একটাই, সেখানে ইংলিশ এবং বাংলা ডিভাইড করা থাকবে। আর আচ্ছা, আমি যে কোনো টপিক ফার্স্টে লিখতে পারি। এক সেকেন্ড, এখানে একটা কোয়েশ্চেন আছে, সুদীপ্তা মুখার্জি করেছে চাইল্ড লেবার সোশ্যাল নেটওয়ার্কস ব্লাড ডোনেশন ক্যাম্প এই ধরনের রিপোর্ট লিখতে দিলে কি স্টাফ রিপোর্টার লিখতে পারি? আর ডেট প্লেস যদি না থাকে, না দেওয়া থাকে, তাহলে দেওয়াটা কি ম্যান্ডেটারি? আচ্ছা অভিষেক, এটা তুই বল। হ্যাঁ, রিপোর্টের ক্ষেত্রে যখনই একজন মানে একটা রিপোর্ট উইথাউট
মানে আমরা যখন নিউজ পেপার পড়ি অন্তত ডেটটা খুব ম্যাটার করে, যে কবেকার ডেট তো দিতেই হবে, এবং প্লেসের জায়গায় XYZ অ্যাট র্যান্ডম লেখা যেতেই পারে যদি একান্তই লেখা না থাকে। তবে আমার কিন্তু এখনো মনে হচ্ছে যে জায়গা দেওয়া উচিত এবং হয়তো পিএসসি দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একান্ত যদি না দেওয়া থাকে XYZ, আর ডেটটা তো আপনি 6 ডিসেম্বর লিখুন, 5 ডিসেম্বর লিখুন, 7 ডিসেম্বর লিখুন, নো ইস্যু ফর দ্যাট, ঠিক আছে। সেটা নিয়ে খুব একটা বড় যে ব্যাপার সেটা কিন্তু হবে না। আপনি যে কোয়েশ্চেন করেছেন যে স্টাফ রিপোর্টারের ক্ষেত্রে বা স্পেশাল করেসপন্ডেন্ট বা XYZ বা নিউজ রিপোর্টার, ঠিক আছে। আচ্ছা, প্রেসিতে সিট দেবে কিনা, আলাদা বক্স করা থাকবে কিনা, আমি একটা খুব স্পষ্ট কথা বলি। আমরা যখন মিসলিনিয়াস এর মেন্সও দিয়েছি তখন কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো আলাদা বক্স ওয়াইজ দেওয়া ছিল না। গতবার আমাদেরও মেন্সে সম্ভবত দেওয়া ছিল না, তাই তো অনির্বাণ? যতটুকু আমাদের মনে পড়ছে আমরা কিন্তু একটা কপিতে দিয়েছিলাম, আলাদা করে কিন্তু প্রেসির কোনো শিট দেওয়া হয়নি আমাদের। এবারে যদি পিএসসি সেটা ইন্ট্রোডিউস করে জাস্ট টু কিপ আ হ্যান্ডি ফর কাউন্টিং দা ওয়ার্ড কাউন্টের জন্য, যেটা সুবিধার জন্য ইচ্ছে হলো মাঝে একটা ঢুকিয়ে দিল প্রেসির জায়গা, ঢোকাতেও পারে বাট সেটা নাও দিতে পারে। এটা খুব লেস ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা, 2009-এ পিএসসি এক্সাম নিয়েছিল, সেটাতে 25 ওয়ার্ড দিয়েছিল। আই হ্যাভ প্র্যাকটিক্যালি নো আইডিয়া। তার কারণ হচ্ছে এটা আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা হতে পারে 250 ওয়ার্ড, মানে মেন হচ্ছে একটা দুটো জায়গা থেকে কোশ্চেনগুলোকে কপি করে বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হয়েছে, একটা দুটো রিসোর্স থেকেই। ওই রিসোর্সে যদি এক্সাক্ট কোশ্চেন পেপারটা যদি কেউ দেখে থাকে একমাত্র সেই বলতে পারবে বা সেই জানতে পারবে। তবে আমার পক্ষে, আমার যেটা মনে হয়, 25 ওয়ার্ডে একটা রিপোর্ট লেখাটা খুব কঠিন একটা কাজ। আমি জানি না, মানে না 25 ওয়ার্ডের রিপোর্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 25 ওয়ার্ডের একটা রিপোর্ট লেখাটা একটা রীতিমতো কঠিন কাজ। তো এটা যেহেতু আজ থেকে 11 বছর আগে, মানে তখন মানে আমি মোস্ট প্রবাবলি তখন 3rd ইয়ার, তো তখন আমি এই পরীক্ষা সম্পর্কে কোনো আমার আইডিয়া নেই, তখন যেহেতু ক্লার্কশিপ হয়েছিল, তো সেক্ষেত্রে এটা নিয়ে বলাটা একটু কঠিন অনির্বাণ, এটুকুই তোমাকে বলতে পারি। তো হোয়াট এভার যাই থাকুক, তোমরা 200 ওয়ার্ডের পাবে, ঠিক আছে। আচ্ছা, আইসিডিএস মেন্স এর ব্যাপারে এই মুহূর্তে মোরলেস মিসলেনিয়াস মেন্স এর মতোই বিষয় ওটা একটা। ওখানেও আপনাকে ডেসক্রিপটিভ এর দক্ষতা ভীষণভাবে দরকার। ভালো করে প্রত্যেকটা স্কিম গুলো নিয়ে পড়ুন, আই থিঙ্ক দ্যাট উইল বি হেল্পফুল, এবং কারেন্ট অ্যাফেয়ার আপনাকে পড়তে হবে। আচ্ছা, হ্যাঁ ত্রিদীপ, তো তোমার কোয়ারি নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে সাধু ভাষায় থাকলে তুমি খুব পরিমার্জিত ভাষা ব্যবহার করবে। সেটা তুমি মানে চলিত বলতে কি, মানে লিখিত ভাষা, সাহিত্যের ভাষা যেভাবে হয় সেটা তুমি ইউজ করতেই পারো, ঠিক আছে। আচ্ছা, ইঙ্কের ব্যাপার অনিরুদ্ধ আমি একটু আগে বললাম, ইভেন একটু আগে অনির্বাণও বললো যে ইঙ্কের ব্যাপারটা কিন্তু খুব লেস ইম্পর্টেন্ট একটা বিষয়। আলাদা ইঙ্কে তুমি লেখো না লেখো, আমি কিন্তু একটা ইঙ্কে পুরো পরীক্ষাটা লিখেছিলাম। আমিও তাই করেছি, আমি পুরো পরীক্ষাটা ব্ল্যাঙ্ক ব্লু ইঙ্কে দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। কোনো জেল পেন ইউজ করিনি, কোনো ফাউন্টেন পেন ইউজ করিনি, ব্লু ইঙ্কে লিখেছি। 3 টাকা দাম ছিল পেনটার দাম। যাই হোক, অরিজিৎ বিশ্বাস বেঙ্গলি রিপোর্টের ক্ষেত্রে বিশেষ সংবাদদাতার ক্ষেত্রে রিপোর্ট গুলো সেটার ফরম্যাট কি আলাদা? না, বিশেষ সংবাদদাতা আর নিজস্ব সংবাদদাতা এই দুটোই বাংলায় নর্মালি আমরা লিখি, এর বাইরে খুব একটা কিছু লেখা হয় না। স্পেশাল করেসপন্ডেন্ট মানে বিশেষ সংবাদদাতা এবং নিজস্ব সংবাদদাতা। তো নর্মালি যদি কোনো ঘটনার উপর রিপোর্ট হয় আমি নিজস্ব সংবাদদাতা লিখতেই পারি উইথাউট এনি প্রবলেম, ওরা লেখা যেতেই পারে। বিশেষ সংবাদদাতা লেখার প্রয়োজনটাই না পড়তে। আচ্ছা, সরফরাজ খান জিজ্ঞেস করছেন ট্রান্সলেশনের ব্যাপারে। অনির্বাণ যদি এটা নিয়ে কিছু বলিস। সরফরাজ খান বলছেন ট্রান্সলেশনের ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের মিনিং না জানি সেক্ষেত্রে আমরা কিভাবে অল্টারনেটিভ করতে পারি? আমার এই মতে ওর রিলেটেড কাছাকাছি যে ওয়ার্ডটা আসছে সেটা একদম, হ্যাঁ মানে আমাকে ভাবটার কাছাকাছি পৌঁছতে হবে, মানে নাই জানতে পারি। তো আমার সিনোনিমটা আমি চেঞ্জ না করলেই হলো। এমন একটা ওয়ার্ড সিনোনিমটা আমি ইউজ করতে পারি, সেই জায়গায় আমি অ্যান্টোনিম ইউজ করি, তো সেটা ভুল। একদমই। আচ্ছা, শুভ্রা বসু বলছেন গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক। গ্রামাটিক্যাল মিস্টেক তো অবভিয়াসলি আমি কি ধরনের মিস্টেক্স করছি। আমি যদি বেসিক গ্রামারে মিস্টেক্স করি সেটা তো টিচারের কাছে একটা খুব বাজে ইমপ্রেশন চলে যায়। এবং আমি স্পেশালি যখন স্পেলিং মিস্টেক্স করছি, যেগুলো খুব ইজি স্পেলিং মিস্টেক্স করছি, সেগুলো যদি ভুল করে দিই, তো মানে বিং আ গ্রাজুয়েট বা একটা নর্মালি স্টুডেন্টের পক্ষে একজন এক্সামিনার সেসব মিস্টেক গুলো অ্যালাউড করে। যেমন কেউ যদি ফর এক্সাম্পল লেখে আই ডিড নট ওয়েন্ট দেয়ার, আমি ফর এক্সাম্পল বলছি,
তো এটা একটা মানে গুরুচণ্ডালী দোষ বলতে পারি ইংরেজি গ্রামারে, যে ডিডের পরে একটা ভার্বের কোন ফর্ম আমি ইউজ করছি। এই ধরনের মিস্টেক্স গুলো করলে কিন্তু এগুলোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। টিচারের কাছে কিন্তু খুব বাজে ইমপ্রেশন চলে যায়। তাতে আমি এক পাতা যদি ভোরেও লিখে আসি, তো টিচার কিন্তু আমাকে কি করে নাম্বার দেবেন? বা টিচারের জায়গায় যদি আপনিও হন, আপনিও নাম্বার দেবেন না। অবভিয়াসলি গ্রামাটিক্যাল মিস্টেক্স, স্পেলিং মিস্টেক্স অ্যাভয়েড করে কমপ্লিট করাটা খুব দরকার। ঠিক আছে, তো সেটা প্রেফারেবলি দরকার। আচ্ছা, হ্যাঁ, বিল্টু মন্ডল যেটা বলেছিলাম এটা নিয়ে বলতামই, আমি এটাকে বলি, তারপর অনির্বাণ যেটা বলার বলবে। সেটা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ও পরে পাস্ট টেন্স থাকলে বেশ কিছু জায়গা পাচ্ছেন, এই ধরনের অনেক ট্রান্সলেশন পাচ্ছি। একটা পুরো প্যাসেজ যে একটাই টেন্সে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আপনি যে ভাষায় পাচ্ছেন সেখানে একটু খেয়াল করবেন যে পড়ে টেন্স থাকে। ওই জন্য লেখার পাশাপাশি পড়াটাকে গুরুত্ব দেওয়াটা খুব দরকার, স্পেশালি প্রেসি এবং ট্রান্সলেশনের জন্য। এবং ট্রান্সলেশনের মধ্যে ইংরাজি যখন আমরা ট্রান্সলেশন করতে যাবো বাংলা থেকে ইংরাজিতে, তো সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি টেন্সের গুরুত্ব খুব বেশি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যদি একটা বাক্যতে দুটো পাস্টের ঘটনা আমি পেলাম, আমি কিন্তু দুটো কখনোই সিম্পল পাস্টে লিখবো না। সে বেসিক টেন্স অনুযায়ী একটা সিম্পল পাস্ট টেন্স, একটা পাস্ট পারফেক্ট টেন্স লিখবো। ঠিক আছে, যে দমকল পৌঁছানোর আগেই বাড়িটা পুড়ে গেছিল, তাহলে যেমন আমরা লিখি যে কোন কাজটা আগে হয়েছে দুটো ঘটনার মধ্যে, মানে একদম বেসিক 9-10 লেভেলে যেমন আমাদের গ্রামার শেখানো হয়, সেই গ্রামারের অ্যাপ্লিকেশন এখানে দিতে হবে। যে দুটো ঘটনার আগে যেই কাজটা আগে হয়েছে, ঠিক আছে, সেই কাজটা পার্ট। দ্য হাউস হ্যাড বিন টোটালি বার্ন বিফোর দ্য ফায়ার ব্রিগেড রিচ দেয়ার। এই ছোট ছোট টেন্সের জায়গাগুলো অবভিয়াসলি একটু মাথায় রাখতেই হবে। এবং আপনার টেন্সের উপরে দক্ষতা থাকলে অটোমেটিক আপনার রাইটিং স্কিল বেটার হবেই, মানে ইট ইজ বাউন্ড টু হ্যাপেন। তো এটাই আর কি। অনির্বাণ? একদম। না না, ঠিক ঠিক আছে, এখানে কিছু আমার আলাদা করে বলার কিছু নেই, তুই যা বলেছিস সেটাই আচ্ছা, আমি বলছি। আচ্ছা, হ্যাঁ, এখানে কালকের কথা বলছি, কালকে এরকম একটা আমি কথা শুনলাম যে হ্যাঁ, তোমরা যে চেক বক্সে ক্লিক করে ফেলে তার জন্য কোনো প্রবলেম হবে না, তাও তোমরা নিজের সেফটির জন্য একটা পিএসসি এর মেল করে রাখো। তাতে ইন ফিউচার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন যদি কোনো রকম কোয়ারিজ তুমি তাহলে পিএসসি কে যেহেতু একটা ইন্টিমেট করেছো যে তুমি চেক বক্সে ভুল করে ক্লিক করেছো, তো সেটা একটা প্রিন্ট আউট রেখে দিলে অসুবিধা কিছু হবে না। এর চাকরিতে কোনো প্রবলেম নেই। আলটিমেট চাকরি তো করোনি, তোমার কাছে সেই প্রুফটা তো তুমি চাকরি করে তুমি যদি না দাও তাও সেই ক্ষেত্রে আলাদা। তাও সেটা গভর্নমেন্ট সার্ভিস বা আন্ডারটেকেন বা মানে যেগুলো গভর্নমেন্টের কন্ট্রোলে রয়েছে সেগুলোই শুধু একমাত্র এলিজিবল, কোনো প্রাইভেট সেক্টর ওটা দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা, সম্রাট বালা যেটা বলেছেন, আমি রিপোর্টের একটা বেসিক রুল আপনাদের বলে দিচ্ছি। এটা আপনি পিকের সরকার থেকে যে কোনো বই পাবেন। রিপোর্ট যেদিনকে লেখা হয় ডেট সেদিনকার হয়, এই ফান্ডামেন্টাল কনসেপ্ট আপনি মাথায় রাখুন, ব্যাস। আপনি যদি ওখানে 6 ডিসেম্বরও লিখে আসেন, আমার মনে হয় না টিচার সেখানে মার্ক ডিডাক্ট করবেন। ঠিক আছে, এবং ঘটনা জবেকারী থাকুক দেওয়া। নর্মালি যেই দিনকে রিপোর্ট, এবারে আপনার যদি কোনো ইচ্ছা হয়, আপনি যদি ভাবেন দাদা 10 তারিখের ঘটনা, আমি 10 তারিখের ডেট দেবো, আপনি 10 জানুয়ারি লিখুন, তাতেও কোনো প্রবলেম নেই। আপনার 10 জানুয়ারি কোনো ঘটনা যদি দেওয়া থাকে, আপনি 10 জানুয়ারিতেও রিপোর্ট লিখতে পারেন। রিপোর্ট লেখার নিয়ম হচ্ছে জবকার ঘটনা আমি তবে লিখছি। তো রিপোর্টের ডেট মানেই হচ্ছে যখন জবে রিপোর্ট লেখা হচ্ছে তবেকার ডেট, কবে পড়া হবে সেটার জন্য নয়। তো এটাই আর কি ব্যাপার, বাকি কম বেশি একই। আচ্ছা, টাইপিং এ কত ডাকবে এটা তো সেটা কাট অফ এর উপরে অবভিয়াসলি নির্ভরশীল। আমার মনে হয় একই নাম্বার হয়তো অনেকজন পাবে, সেটাও হতেই পারে। তো সেক্ষেত্রে মেবি কিছু জনকে বেশি ডাকতেই পারবে। কতজনকে বেশি ডাকবে, 1.2 টাইমস না 1.5 টাইমস, সেটা কিন্তু এখন থেকে বলা খুব মুশকিল, খুবই মুশকিল। তো সেটা পিএসসির উপরে ছেড়ে দেওয়াই ভালো, 1:1 ডাকবে বা ডাকবে না। তো এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, একটা উত্তরটা দিয়ে দিই স্যার। ডেটা হ্যাঁ, নিড না থাকলে কি অরিজিনাল ডেটা থেকে কিছু আলাদা হলে কোনো সমস্যা হবে? তুমি যদি জায়গার নাম যদি স্পেসিফিক না করো তাহলে কিসের সমস্যা? তুমি যদি কোনো একটা পার্টিকুলার ইভেন্টকে যদি তুমি তুলে দাও, জায়গার নাম পুরো ঘটনাটাকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে ডিসক্রাইব করতে যাও, তখন স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে যদি ভুল করো তখন একটা প্রবলেম হতে পারে। তুমি যে জায়গার যদি নাম যদি মেনশন না করো, জাস্ট স্টেটের নাম দিয়ে দিলে ব্যাস, আর কিছু দিলে না, স্টেটে তো অনেক ঘটনা এরকম ঘটতে পারে। একেবারেই তাই, একেবারেই তাই। সেরকম ক্ষেত্রে আর তোমার একটা নির্দিষ্ট অতটা কিছু না হলে কিছু ব্যাপার নেই, নির্দিষ্ট, হ্যাঁ, এই জায়গাটা এটুকু আমার রিল্যাক্সেশন আমার হ্যাঁ, আমার মূল টার্গেট হচ্ছে আমাকে লেখার কন্টেন্টের ওপরে, ডেটার ওপরে জোর কম দিয়ে কন্টেন্টটাকে স্ট্রং করতে হবে, মাথায় রাখতে হবে এই জায়গাটা। তুমি হ্যাঁ, যদি কোনো আর যারা ডেটা বানায় সেরকম কোনো অর্গানাইজেশন নাম দিয়ে
ইয়ার দিয়ে যদি তুমি ডেটা ভুল করো সেই ক্ষেত্রে তোমার মার্কস কাটার সম্ভাবনা বাড়ছে। হ্যাঁ, কিন্তু রাইট, একদমই তাই। তুমি মেনশন যদি না আর করো তোমার কোনো ব্যাপার নেই। একেবারেই। শুভঙ্কর দেবনাথ বলেছে স্যার ওয়াচ অ্যালাউ করবে কিনা আপনি এটা 25 তারিখে জেনে যাবেন। এইগুলো খুব তুচ্ছ ব্যাপার, খুবই ছোট ব্যাপার। এগুলো নিয়ে এত বোর্ড অ্যালাউ করবে কিনা, ঘড়ি অ্যালাউ করবে কিনা, এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো দরকারই নেই। ঠিক আছে, কারণ আপনার যে অ্যাডমিটটা থাকবে সেটা স্পষ্ট সব ইনস্ট্রাকশন লেখা থাকবে। হ্যাঁ, আহ, আমাদের বেলায় কিন্তু ঘড়ি অ্যালাউ করেনি। হ্যাঁ, এবং সব বাইরে শুধুমাত্র ওই অ্যাডমিট কার্ড। আপনাদের আপনাদের ক্ষেত্রে খুব বেশি হলে হয়তো স্যানিটাইজার নিয়ে যেতে দেবে এবং মাস্ক তো পরে যেতেই হবে। এই দুটো জিনিস হয়তো এক্সট্রা নিয়ে যেতে পারবেন আপনারা, কারণ যেহেতু এই ধরনের পরিস্থিতি রয়েছে, তো তো অবভিয়াসলি মাস্ক তো মাস্ট একদমই ডেফিনেটলি হবেই। আর দেখুন, গতবার মেন শুধু কলকাতায় হয়েছিল, এবারে আপাতত তো 4-5টা শহর বলা হয়েছে, আরো বাড়তেই পারে। কলকাতায় হবে, বর্ধমান, আসানসোল, মালদা, শিলিগুড়ি, বহরমপুর, আহ এই ধরনের শহরগুলোতে আমার মনে হয় হওয়া উচিত। ঠিক আছে, তো এটাই আর কি। কাট অফ নিয়ে আমরা দেখুন অলরেডি একাধিকবার বললাম যে মেন্স হওয়ার পরে আমরা যখন অ্যানালিসিস করব, এই মুহূর্তে কাট অফ নিয়ে খুব একটা বেশি বিচলিত হবেন না, কারণ কাট অফটা আপনার হাতে নেই। আমি বারবার একটা কথা বলছি, আপনার আপাতত কাজ হচ্ছে মূল আহ পরীক্ষাটা ভালো করে দেওয়া। ঠিক আছে। আচ্ছা, শাশ্বতী সৌগত দাসও হ্যাঁ, শাশ্বতী দাস যে কথাটা বললেন, অনির্বাণ একটু আগে ওই কথাটাই বললো যে চেক বক্সে যদি আপনি ক্লিক করে দিয়েছেন, তো সেটা নিয়ে খুব একটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অনেকেই এই ভুলটা করেছে, পোস্ট প্রেফারেন্সের ভুল এবং এই ডায়লগ বক্সের ভুলটা অনেকে করেছেন, আপনি একা করেননি, এটা এটুকু মাথায় রাখবেন। ঠিক আছে, তো এটাই আর কি। উম শ্রেয়া রয় বলছে মার্কস ডিডাকশন হবে কিনা 150 ওয়ার্ডে। এবার দেখুন, 6টা লিখতে গেলে একটু 19-20 হবেই, কিন্তু 150টা টিচারের পক্ষে ইজিলি ট্রেসেবল। আমি যেটা বলছিলাম যে গুনে গুনে 200 ওয়ার্ডের জায়গায় কেউ যদি 188টা ওয়ার্ড লেখে, তবুও একটা কাছাকাছি জায়গায় কন্টেন্ট আমার স্ট্রং হবে। কিন্তু 140টা ওয়ার্ড তুলনামূলকভাবে অনেকটাই কম, সেক্ষেত্রে আপনার ছোট। নম্বর কম বেশি একটু তো ভ্যারি করবেই, অবশ্যই করবে। আরে সৌগত পাত্র, তুমি লিখেছো সিরিয়াল ওয়াইজ লিখতে হবে না, 1-2 1-3-2 এইভাবে বা 3-1-2 এইভাবে লেখা যাবে। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমি সিরিয়াল ব্রেক করি, কারণ আমি এই খাতার রিপ্রেজেন্টেশনটা খুব মাইনিউটলি দেখি। মানে আমি একরকম ভাবে প্রেজেন্ট করবো যেটা কিনা এক্সামিনার তোমাদের 66,000 খাতা দেখবে। তো তোমরা হ্যাপাজার্টলি লিখে দিলে তো তার ইয়েস, পক্ষে একটু মানে evaluate এক একজন এক্সামিনারকে মোর দ্যান 1000 কপি হয়তো দেখতে হবে, কারণ প্রচুর একদম। কপি দেখতে হবে। এখানে তুমি হ্যাঁ, তো যদি তোমার যদি মনে হয় যে 3 এর কোয়েশ্চেন তোমার ইজি লাগছে, তো তুমি তোমার যদি লেখা যদি চেনো, আজকে এটা আমি আমার উদ্যোগ গ্রুপগুলোতে বলছিলাম যে তুমি যদি তোমার নিজের লেখাটা চেনো, যে তোমার 200টা ওয়ার্ড বা 50টা ওয়ার্ড লিখতে তোমার কতটা জায়গা লাগবে, তুমি সেরকম একটা জায়গাটা ছেড়ে দাও। তারপরে তোমার যেটা সোজা লাগে তুমি আগে সেটাকে অ্যাটেন্ড করে নাও। তারপরে একদমই যেখানে যেরকম সিরিয়াল রয়েছে সেই সিরিয়ালের জায়গায় ওগুলোকে ভরে দাও। মানে সিকোয়েন্সটা থাকবে একদমই 1-2 এভাবে লিখেছি। এবার অনেকে সেটা হ্যাপাজার্টলি লেখে, তার জন্য মার্কস কাটে কিনা আমার ঠিক জানা নেই। কিন্তু আমি খাতার প্রেজেন্টেশনটা মানে গ্রুপ এ 1-2-3, গ্রুপ বি 1-2-3, আমি এটা সবসময় মেনটেন করে রেখেছি, আর ভবিষ্যতে এই করি। হ্যাঁ, এইগুলো একটুখানি মাথায় রাখতে হবে। আর ট্রান্সলেশন নিয়ে তো অলরেডি একাধিক কথা অলরেডি বললাম। আর প্রেসি রিপোর্ট ওয়ার্ড কাউন্ট করতে আপনি ওয়ার্ড কাউন্ট করবেন না। ওয়ার্ড কাউন্ট করা মানে তো অনেক সময় নষ্ট। প্রেসি রিপোর্ট একটা রাফ আন্দাজ রাখুন যে আমার লেখার মতো, আমার চোখের আন্দাজে তো আপনি বুঝতে পারবেন যে আপনি 10টা-12টা লাইন মানে আপনার অনেকের একটা লাইন অনেক বড় হয়, একটা লাইনে সে 8টা-9টা ওয়ার্ড লিখতে পারে। অনেকের হয়তো একটু ফাঁকা ফাঁকা করে লিখে 5টা শব্দতে এক লাইন কভার করে দেয়, সেটা আপনারা নিজেরা ইন্ডিভিজুয়াল সব থেকে ভালো বুঝেন। আপনাকে ওই ওয়ার্ড কাউন্টে যেতেই হবে না, মানে আমি অন্তত ওটাই বলবো, কারণ রিপোর্টের 200টা শব্দ গোনা মানে কিন্তু খুব কম করে হলো 2 থেকে 2 মিনিট সময় নষ্ট হবে আপনার। ওই 2 মিনিটে আপনার প্রেসিড 3টে লাইন লেখা যাবে। হুম। তো এটা মাথায় রাখতে হবে। ওয়ার্ড কাউন্ট, সৈকত ব্যানার্জিকে আমি এটাই বলবো, বা আরো যদি কেউ ওই গুনে গুনে ওয়ার্ড কাউন্ট করছেন, এটা একটা চোখের আন্দাজের ব্যাপার। আমি আবার বলছি, ওই রিপোর্টে 200টা উইথিন 200 ওয়ার্ডস দেখবেন লেখা থাকে। কেউ যদি 195টা শব্দ লেখে, তার রিপোর্টটা কেটে বাদ দিয়ে দেবে না। এবং টিচারের পক্ষে সম্ভব না 195টা শব্দ আর 188টা শব্দের মধ্যে ডিফারেন্স খুঁজে বার করা। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, বাকি তো অলরেডি মোটামুটি বলে দিলাম ছোট ছোট যে টপিক গুলো। রিতেশ প্রধান, স্যার কোনো ক্লাবের নাম লেখা যাবে কি? আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বারবার বলছি, তোমরা কোনো কিছু নাম দেবে না। নাম দিতে হঠাৎ গেলে নাম দেওয়ার প্রতি এত ইন্টারেস্ট কেন এত আমি লোকজনে বুঝতে পারছি না।
মানে তুমি কি এক্সামিনারকে জানাতে চাইছো যে তুমি ওই জায়গায় বিলং করো? এক্সামিনার যদি লোকাল হয়ে যায় তোমাকে সেখানে মার্কস বেশি তো উল্টে পিএসসি তোমার খাতা কাটবে, তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল হবে। কেন তুমি নিজের একেবারে দিতে যাবে? এক্স ওয়াই জেড এবিসি ভালো লাগছে না এগুলো? এগুলো দাও। একেবারে একেবারে। আচ্ছা, না ডেসক্রিপটিভ পেপারে এখনো পর্যন্ত কত একটা কথা ডেসক্রিপটিভ? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। রিপোর্টে একটা জিনিস যেটা করি, যেটা আমি প্রেফার করি, সেটা হচ্ছে যে ধরো কোনো জায়গায় তোমার হাই গভর্নমেন্ট অফিসিয়ালের কোনো কিছু দেওয়ার একটা বিবৃতি দেওয়ার দরকার আছে, তো তখন হচ্ছে দ্য গভর্নর অফ দ্য স্টেট, দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ব্যাস। কোন স্টেট কি স্টেট আমি কিন্তু মেনশন করি না। মানে এক্সামে তুমি যখন পেপারটা লিখছো, এক্সামিনে এটুকু বুঝতে পারছে তুমি কোন স্টেট নিয়ে লিখছো, কিন্তু তুমি যদি মেনশন করে দাও সেক্ষেত্রে কিন্তু ওর ব্যাপারটা অথেন্টিক হয়ে যায়। তুমি সেই অথেন্টিক এখানে কেন যাবে? সেখানে তোমার ডেটা ভুল হওয়ার খুব একটা চান্স থাকে। তারপরে তুমি যদি নিজের নাম বা নামও লিখলে না, মিস্টার বাসু, ঠিক আছে, বা মিস্টার অভিষেক, এরকমও যদি কিছু দাও সেখানে, সেটাও কিন্তু একটা কোথাও একটা হিন্ট দিচ্ছে এক্সামিনারকে যে তুমি কিছু একটা তোমাকে ইন্ডিকেট করতে চাইছো তাকে। তো এইগুলো দেওয়ার কোনো দরকারই নেই। তুমি সেখানে এক্স ওয়াই জেড দাও, ডিস্ট্রিক্ট পর্যন্ত ম্যাক্সিমাম নামতে পারো, কিন্তু তারপরে কিন্তু আর নামবে না, ব্লক লেভেল এইগুলো জায়গায় কিন্তু যাবে না, ডিস্ট্রিক্ট পর্যন্ত। সেটা দেওয়ার দরকার নেই। ডিস্ট্রিক্ট একেবারে কলকাতা একেবারে কোন জায়গায় ঘটনা কেউ জানে না। তো সেইভাবে ডেটাটা অতটা অথেন্টিক হচ্ছে না। তো সেইটা তোমাদের জন্য সেফ হবে। তোমরা যদি ডিসক্লোজ করো, তোমরা করো, তারপরে পিএসসি মার্কস তখন তোমরা এই ভাববে কেন শুনলাম না, কেন করলাম না। এইসব তোমার কোনোভাবে দেওয়ার দরকার নেই। যেখানে প্রয়োজন নেই দরকার নেই। তোমাকে করে দিচ্ছে, যেখানে তুমি সেটা দাও। তোমাকে যদি বলে একেবারে আউটস্কার্ট কলকাতা, তোমাকে কোয়েশ্চেনে দিয়ে দেয় যে প্লেন ক্র্যাশ হ্যাপেন্ড ইন আউটস্কার্টস অফ কলকাতা, তো সেই নিয়ে একটা রিপোর্ট লিখতে। তো আউটস্কার্টস অফ কলকাতা যখন মেনশন করে, তুমি কলকাতার উপর রিপোর্ট হবে, তুমি সেখানে কলকাতা দিতেই পারো। কিন্তু সেখানে যদি দিয়ে দেয় যে রাইট অ্যাবাউট প্লেন ক্র্যাশ, রাইট এ রিপোর্ট অন এ প্লেন ক্র্যাশ, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু স্টেটও মেনশন করছে না, তোমাকে কিছুই মেনশন করছে না। তুমি সেখানে একটা ইমাজিনারি একটা স্টেট দাও, কিন্তু লোকেশন দিও না। লোকেশন দাও এক্স ওয়াই জেড এবিসি, যেটা তোমার পছন্দ হয়, পিকিউআর, অনেক রকম আছে। রিজনিং করতে গিয়ে অনেক রকম এরকম কম্বিনেশন পেয়েছো, সেগুলো দাও। একেবারে একেবারেই তাই। আর ডেসক্রিপটিভে এখনো পর্যন্ত কত মার্কস হাইয়েস্ট উঠেছে এটা আমরা মানে এটা আমরা বলাটা একেবারেই কঠিন, কারণ আমরা কোনোদিনই এভাবে বলতে পারবো না যে কত মার্কস হাইয়েস্ট উঠেছে। তবে হ্যাঁ, পিএসসি কিন্তু ঠিকঠাক লিখলে মার্কস দেয়, মানে যে অ্যাভারেজের জায়গাটাতে কিন্তু ঠিকঠাক লিখলে অবশ্যই কেউ যদি ঠিকঠাক ছটা ভালোভাবে লিখে আসতে পারে, সে কোনো মতেই বিলো 45-48 পাবে না বলে আমার মনে হয় আর কি। ঠিক আছে, তো মেন্সের কাট অফ নিয়ে সেটা নয় পড়াশোনা করা যাবে, তো ওইভাবে কত উঠেছে বলা খুব মুশকিল। আচ্ছা, অঙ্কিতা বিশ্বাস এই ধরনের ভুলগুলো নর্মালি এক্সপেক্ট করে না পিএসসি, যে আপনি এটা যখন আপনি ওই টিক বক্সে ক্লিক করছেন যে আপনি কিন্তু খুব অ্যাওয়্যার হয়ে ফর্ম ফিল আপটা করছেন, তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে মার্জ করেছেন অবভিয়াসলি সেগুলো আপনার মার্কস দেখে না। আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, ডকুমেন্ট ভেরিফিকেশনে অনলি সার্টিফিকেটস উইল বি ভেরিফাইড। এগুলো নিয়ে পরে আমরা অনেক আলোচনা হবে, যে সার্টিফিকেট গুলো সবাই একটুখানি জোগাড় করে রাখবেন, স্পেশালি যাদের কলেজের সার্টিফিকেট তোলা নেই। ঠিক আছে, কারণ কলেজের কিন্তু সার্টিফিকেটটাই লাগবে, মার্কশিট গুলো নয়। ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা অনেক পরের ব্যাপার। আচ্ছা, মেন্সের রেজাল্ট কতদিনে বেরোতে পারে? আমাদের উদাহরণ তো আমি কোনো মতেই দেবো না, যে আমি চাই না আপনাদের 1.5 বছর অপেক্ষা করতে হোক। হ্যাঁ, কারণ আমরা মেন্স পরীক্ষা দেওয়া আর মেন্সের রেজাল্ট বেরোনোর মধ্যে 14th মেতে মেনের রেজাল্ট বেরিয়েছিল, আর আমরা পরীক্ষা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে 2017-তে, ইফ আই এম নট রং। ঠিকঠাকই বলছি আশা করছি। তো একদম একদম। হ্যাঁ, 2017 সালের ফেব্রুয়ারি থেকে 2018 সালের মে, তো প্রায় 15-16 মাস, 1.5 বছর আমরা ওয়েট করেছি। তো সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আমার মনে হয় 3 মাসের মধ্যে তো রেজাল্ট বেরিয়ে যাওয়া উচিত। তারপরে বাকিটা তো বলা খুব মুশকিল। ঠিক আছে, তো এটাই আর কি বলার ব্যাপার। জীবন ঘোষ কোনো গভর্নমেন্ট স্কিম লিখতে দিতে পারে কি রিপোর্টে? এটা বলা একটু টাফ, আসতেও পারে, মুশকিল পয়েন্টস তোমাকে দিয়ে দেওয়া হবে। দিয়ে দেবে, এবার একেবারেই তাই। তার মধ্যে যদি তুমি গভর্নমেন্টের স্কিম যদি অথেন্টিক ভাবে লিখতে পারো চাও, সেটা তোমাকে একটা প্লাস পয়েন্ট থাকবে সেক্ষেত্রে। একেবারেই তাই, একেবারেই তাই। এইগুলো মোটামুটি এবার আমাদের এইটুকুই, তাহলে এই জায়গাগুলোই ছোট ছোট করে মাথায় রাখতে হবে, আর তেমন কিছু না। আচ্ছা, যেটা ফ্র্যাঙ্কেনস্টাইন বলছে অভিষেক, সেটা হচ্ছে হ্যাঁ, অর্থনৈতিক একটা এমন কোন টপিক, ফার্স্ট অফ অল কমিউনাল টপিকের উপরে, কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরে ধরে রাখতে পারো যে রিপোর্ট আসবে না।
ঠিক আছে, নর্মালি পিএসসি ওটাকে অ্যাভয়েড করে, যে এমন কোনো টপিক যেখানে কমিউনাল হারমোনি কোনোভাবে রিলেটেড বা কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হয়তো আসবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা হচ্ছে এই যে আপনি বলছেন যে অর্থনৈতিক, মানে যে জিনিসটা আমাদের ইকোনমিকে এফেক্ট করে, বিশ্ব ব্যাংকের ফোরকাস্ট এন্ড অল দ্যাট, জিডিপি রিলেটেড জিনিসপত্র, এখানে যদি হিন্টস দেওয়া না থাকে তাহলে নিজে থেকে খুব বেশি বানিয়ে লেখার দরকার নেই। আপনি অন্য জিনিস লিখুন, ডেটাটাকে অ্যাভয়েড করুন, অন্তত আমরা এটা বলবো যে ওখানে হুম। নিজে থেকে একটা অ্যাট র্যান্ডম একটা ডেটা দিলেন, এবার সেই ডেটাটার প্রভাব হয়তো আপনি একটা এমন ডেটা আন্দাজে লিখে দিলেন, সেই ডেটাটা মানে হচ্ছে মানে অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো, আপনি রিপোর্টটার মধ্যে লিখছেন অর্থনৈতিক একটা ডিকে হচ্ছে, তখন তো আপনার সামঞ্জস্য থাকছে না। তো এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখতে হবে। আচ্ছা, শাশ্বতী দাস বলছেন এইচএস অব্দি শ্রেয়া রয় একটা বলছে যে আচ্ছা তাহলে যদি কোয়েশ্চেনে ব্লাড ডোনেশন ক্যাম্প দেয় and কোনো এরিয়া মেনশনড না থাকে, অনলি কলকাতা দেওয়া থাকে, তাহলে আমি ক্লাবটাকে এ হিসেবে হ্যাঁ একদম একদম ঠিক আছে। আচ্ছা সুবর্ণা মুখার্জি বলছে কোটেশন দেওয়া যাবে, এক্সাম্পল মিস্টার এক্স ওয়াই জেড সেট, হ্যাঁ একদম ওটাই দেওয়ার নিয়ম। হ্যাঁ এবার হ্যাঁ তোমার প্লেসের নামও এক্স ওয়াই জেড, তারপরে তোমার যে বক্তা সেও এক্স ওয়াই জেড, সেটা করো না, অ্যাটলিস্ট ওখানে একটু আলাদা রেখো। ওই একটা এবিসি হতে পারে, এক্স ওয়াই জেড হতে পারে, হ্যাঁ এইভাবে লেখা যেতেই পারে, অসুবিধা কিছু নেই। আর ক্লার্কশিপের ফর্মে এইচএস অব্দি হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেওয়া আছে, এটা তুমি সার্ভিস বুকে আপডেট করা যেতে পারো, এসব পরের ব্যাপার। হ্যাঁ সেটা পরে করা যায়, ওটা 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 নিয়ে কোনো কারণ, এই পরীক্ষাটা মাধ্যমিক পাস হলেও বেশিরভাগ সবাই এইচএস, গ্রাজুয়েশন, ইভেন মাস্টার্স, তো সেটা নিয়ে কোনো ইস্যু নাই আপনার সেটার ক্ষেত্রে। সিরিয়াল অনুযায়ী লিখতে হবে, সেটা নিয়ে অলরেডি অনির্বাণ একাধিকবার বললো, আই থিঙ্ক, যে সেটা মেনটেন করাটা প্রেফারেবল এবং সেটা করাটাই বোধহয় বেশি ভালো, আমারও একই মনে হয়। আমি প্রেফার করি, কারণ একটা টিচারকে যখন আমি দিচ্ছি তখন আমি খাতাটা সেভাবেই প্রেজেন্ট করব, আগে পরে দিয়ে তাকে বেকার রাগিয়ে তো কোনো লাভ নেই। সে যদি তার যে অসুবিধে করে এতগুলো খাতা সে দেখবে 3 তারপরে 2 1 এরকম ভাবে দেখে, তার থেকে বেটার আমি জায়গাটা ফাঁকা রাখলাম, 3 নম্বরটা আগে লিখলাম, তারপরে আমার যেরকম ভাবে সোজা যেটা আমার আগে লাগছে তুমি সেটাকে, আমি যেটা আমার কাছে ইজি লাগছে, সোজা বলতে মানে মানে ইজি বা কমন টপিকের মধ্যে যেগুলো পড়ছে আমি সেটাকে লিখে নিলাম আগে। তো সেটা করে কিন্তু জায়গা মেনটেন করা খুব জরুরি, মানে আমি মনে করি খুব দরকার সিরিয়াল মেনটেন। একেবারেই তাই। টাইটেলে ফাইনাইট ভার্ব অ্যালাউড না থাকার কি আছে? আপনি যদি মেনশন করেননি সেটা কিসের, রিপোর্টে হতেই পারে যে কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে, টু বাস কোলাইডস ইন দা বিজি আওয়ার্স আর ডিউরিং দ্য বিজি আওয়ার্স, হতেই পারে আমি কোলাইড ইউজ করছি, ফাইনাইট ভার্ব, আপনি যদি ফাইনাইট ভার্বের কথা বলছেন তো ফাইনাইট ভার্ব ইউজ করতেই পারেন, নো প্রবলেম ফর দ্যাট। আচ্ছা, ডায়াগ্রাম আকার, আকাশ ভৌমিক র্যান্ডম ডেটা দিয়ে কোনো ডায়াগ্রাম করা যাবে টপিককে রিলেট করে, এটা মানে ডায়াগ্রাম আঁকার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না। এটার মানেটা কি একটু আমাকে বোঝাও। তুমি হ্যাঁ তুমি রিপোর্টার হিসেবে লিখছো, তুমি রিপোর্টারের মতনই লিখবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তুমি ক্লাস 10 লেভেলের পরীক্ষা দিচ্ছ, মানে ক্লাস 10 এর স্টুডেন্টের যা নলেজ তোমার নলেজটা সেই হিসেবে তোমাকে লিখতে হবে, তো সেখানে ডায়াগ্রাম আসার প্রশ্ন আসছে না, তোমাদের সবকিছু আসবে ইনসিডেন্টাল। ইকোনমিক ওরকম জিনিস আশা করছি না তোমাদেরকে দেবে, মানে খুব খারাপ মানে কোয়েশ্চেন পেপার সেট না হলে তোমাদের ওইসব কোনো আসার কোনো চান্স নেই, যাতে কিনা ডায়াগ্রামের প্রয়োজন পড়ে। আমি অ্যাটলিস্ট আমার এক্সাম কালে আমি কখনো ডায়াগ্রাম বা বার গ্রাফ বা পাই চার্ট যে আমি কিছু বোঝালাম, এই ধরনের মানে যেহেতু মেনলি ধরা যেতে পারে ইংলিশে ওরিয়েন্টেড যেটা আসবে সেটা হচ্ছে ওই অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের উপরে, ঠিক আছে, তো সেটাই। হ্যাঁ সৈকত, আমি সেটাই বললাম, প্রেসিভ টাইটেলে তুমি ইউজ করতেই পারো ফাইনাইট ভার্ব, ইনফ্যাক্ট তোমাকে ফাইনাইট ভার্ব ইউজ করতেই হবে, তা নাহলে তোমার সেন্টেন্স মানে পার্ট অফ এ সেন্টেন্সটাও দাঁড়াবে না। তুমি যদি একটা সেন্টেন্সের পার্ট ইউজ করতে চাইছো সেটাও না, যেমন ধরো আবার নাও দাঁড়াতে পারে। একটা ফর এক্সাম্পল গৌতম বুদ্ধর তুমি একটা পেলে, ঠিক আছে, গৌতম বুদ্ধ তোমাকে একটা এলো যে সিগনিফিকেন্স অফ ডেথ, যেটা তুমি লিখলে যে তার টাইটেল তুমি দিচ্ছ সিগনিফিকেন্স অফ ডেথ, নাও হতে পারে, নো প্রবলেম, তুমি এখানে টাইটেল দিলে না ফাইনাইট ভার্বে, ঠিক আছে, মানে দিতেই হবে সেটাও যেমন বাধ্যবাধকতা নেই, আবার দিলেও যে কেটে দেবে সেটাও না হতে পারে, ঠিক আছে, তো এই যে ব্যাপারটা। অভিষেক এখানে বিল্টু মন্ডলের একটু তুই উত্তর দে, টাইটেল কি একটু বড় হলে অসুবিধা হবে? প্রেসিতে ইডিয়াম ইউজ করার ব্যাপারটা একটু বলুন, এটা খুব ভ্যালিড কোশ্চেন। ইডিয়াম ইউজ মানে কিন্তু আমি মানে
প্রেসি আমাকে দেওয়া হচ্ছে আমার লেখার স্কিলটাকে দেখার জন্য। হতেই পারে একটা প্রেসির টাইটেল আমি একটা এমন জায়গায় পেলাম যার মিনিংটা দাঁড়াচ্ছে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যার মিনিংটা এমনি কিছু একটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, যেখানে আমি দেখছি যে একটা কিছু ঐক্যের কিছু কথা বলা হচ্ছে, সাম্যের কিছু কথা বলা হচ্ছে। তো ওই ইউনিটি ইন ডাইভার্সিটি যদি আমি লিখে দিলাম, টাইটেল লিখলাম, কিন্তু সেটাকে যদি কেউ অন্য ভ্যারিয়েন্ট হিসেবে কেউ লিখতে চায়, ঠিক আছে, যে অন্য কোনো ভাবে, হ্যাঁ, যে গ্লোরি অফ ডাইভার্সিটি বা গ্লোরিফিকেশন অ্যামং, কি বলতে পারি, যে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ XYZ কিছু একটা দিতেই পারে। তো সেক্ষেত্রে আমি মানে একটা র্যান্ডম নিজে থেকে যদি লিখি, সে লেখাটা অটোমেটিক বেটার হবেই। পরিচিত একটা ইডিয়ম লিখলে সেটা টিচার কোথাও না কোথাও ভাববে তো এ তো নিজে থেকে ভেবে লেখিনি, তো সেই জায়গাটা কিন্তু নিজে লিখলে নো ডাউট সেটা অনেক বেশি ভালো, ঠিক আছে। একদম তো একদম। কোয়ালিফাইং নাম্বার যেটা থাকবে সেটা পিএসসি বলেছে সেটা রাখতেই পারে। আপনারা প্লিজ একটু নোটিশটা একটু ভালো করে পড়ুন, সেটা পিএসসির এন্টায়ারলি একটা ডিসক্রিপশন, চাইলে পিএসসি সেট করতেই পারে, এবং সেটা খুবই কম হলেও সেটা খুব কম। তো এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নেই আমার যেটা মনে হয়। এমন নয় যে প্রত্যেকটা রাইটিং এই 12 করে পেতে হবে, 10 করে পেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। বাংলাতে টোটাল হয়তো 50-এর মধ্যে 12 পেতে হবে, এই ধরনের একটা সেট করতেই পারে, করতে পারে বলছি, করবেই, তার কিন্তু কোনো মানে নেই। প্রভাবের ব্যাপারটা তো বলে দিলাম। অনি আচ্ছা, নন্দী আর বলছে রিপোর্টে ডাইরেক্ট স্পিচ দেব। ডাইরেক্ট স্পিচ দেওয়া যেতে পারে, কিন্তু সেটা কারোর রিপোর্টে প্রেফার মানে ইনডাইরেক্ট হ্যাঁ তুমি স্পিচে প্রেফার। হ্যাঁ নিজের মতামত তুমি দিতে পারো না, তো রিপোর্ট মানে স্টাফ রিপোর্টার হিসেবে যে রিপোর্টগুলো লিখছো, তো সেই ক্ষেত্রে কারোর নাম দিয়ে মানে মিস্টার XYZ সেট বলে কোটেশন শুরু করে তার মধ্যে তুমি ডাইরেক্ট স্পিচ। যেমন হয়তো ফর এক্সাম্পল আমি যেটা বললাম, দমকল মন্ত্রী হয়তো বললেন যে আই উইল লুক ইনটু দ্য ম্যাটার ফর অ্যান এনকোয়ারি, হাই লেভেল এনকোয়ারি অ্যান্ড কম্পেনসেট অল দ্য অ্যাফেক্টেড পিপল। এটা ওনার স্টেটমেন্ট। এটাকে যখন আমি রিপোর্টিং এ লিখছি, তাহলে এটা আমি বলতে পারি অনারেবল মিনিস্টার থাকলে সবসময় তার আগে একটা অনারেবল দেবেন, মানে ইট উইল সাউন্ড টেরিবলি ব্যাড। তো আওয়ার অনারেবল Minister, Department of Fire and Emergency Services, assured to look into the matter for an inquiry, and he also announced that for a compensation of 50,000 rupees for all the affected people. এইভাবে যেমন আমরা ন্যারেশন চেঞ্জ যেমন করেছি, একই এই ব্যাপারগুলো একটুখানি মাথায় রাখার। তো প্রায় আমরা আমাদের ডিসকাশনে প্রায় শেষ দিকে চলে এসেছি। একাধিক টপিক হয়তো আমরা আলোচনা করলাম, মোর অর লেস, কম বেশি। এবারে বাকিটা আগামী দিনে সকলকে তো শুভেচ্ছা রইলই, কিন্তু নিজের উপর একটু কনফিডেন্সটা রাখুন। আর আপনারা বেশিরভাগ most of you have done all the hard work that had actually been needed through এই 15 দিনের পরিশ্রমটা যে বিশাল কিছু ইফেক্ট ফেলবে সেটাও যেমন না, কিন্তু এই 15 দিনটা ওভার কমপ্লেসেন্সিও যাতে না হয়। আমি তো প্রচুর লিখেছি, মকে আমি এত পেয়েছি, অত পেয়েছি, ইট উড হার্ডলি ম্যাটার, ঠিক আছে, যদি ওই পারফরমেন্সটা আমার ভালো না হয়। সেক্ষেত্রে নিজেকে কনফিডেন্সটা তো অবশ্যই রাখতে হবে, প্রথম কথা। আর কারণ এই 15 দিন নতুন করে পড়া শুরু করে করাটা তো সম্ভব না। কারণ যারা, আমি যেটা ডিসকাশনের শুরুতেই বললাম, যে 15 দিন পড়ে নতুন করে আর কি করবো, যারা 5 মাস, 6 মাস, 7 মাস ধরে পড়াশোনা করেছে, তারা অবভিয়াসলি তারা জানে, তারা একটা ফ্লোর মধ্যে চলে এসছে, এইটুকুই আর কি। অনির্বাণ, যদি কিছু বলিস তুই। হ্যাঁ, এখন এই 15 দিনে তো নতুন করে কারোর কিছু করার নেই, এখন হচ্ছে নিজের বেসিক স্কিলস গুলোকে ব্রাশ আপ করার বা উইকনেস গুলোকে ব্রাশ আপ। ঠিক আছে, আজকে তোমার পার্টিকুলার, তোমার তো পুরো গ্রামারে তো আর কোনো সমস্যা নেই, কোনো পার্টিকুলার ধরো কারো টেন্সে সমস্যা আছে, কারো ভার্বস লিখতে বেশ সমস্যা হয়, ঠিক আছে, তো এইসব জায়গাগুলোকে তোমাকে দেখে নিতে হবে তুমি কোন জায়গায় উইক, মানে কোন জায়গায় তোমার লিখতে, সেন্টেন্স লিখতে প্রবলেম হচ্ছে, সেটা তোমার অ্যানালিসিসটা নিজেকে করতে হবে। তো সেই অনুযায়ী তুমি এখন গ্রামারে ওই জায়গাগুলো দেখো, কিছু কিছু নতুন ওয়ার্ডস তুমি দেখতে পারো, টাইম যদিও শর্ট, কিন্তু দেখতে পারো যে সেই ওয়ার্ডস গুলো শেখা যায় কিনা, তাহলে সেইগুলোর অ্যাপ্লিকেশনস গুলো যদি তুমি করতে পারো এক্সামে, তো সেটা খুব জরুরি। আর যেটা আমি বলবো, যেটা আমার মনে হয়েছে যে WBCS, মিসলেনিয়াস, ICDS, ক্লার্কশিপ যা যা ডেসক্রিপটিভ হয়েছে, সে কটার রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, এগুলো একটু তোমরা একটু দেখে যাও।
তাতে লাভটা তোমাদের, মানে বাই চান্স ধরো ওয়ার্স্ট কেস সিনারিও যদি কিছু ফেস করতে হয়, যদি খারাপ কোয়েশ্চেন পেপার সেট হয়, তখন তোমরা হয়তো ইজি পেপার করে গেছো, কিন্তু পেপারে কিছু কমপ্লিকেটেড কিছু একটা দিয়ে দিল, তখন কিন্তু ওটা তোমাদের মেকআপ হয়ে যাবে, সেটা তোমরা করতে পারবে, লিখতে পারবে। আর এবং সেখানেও নিজের কনফিডেন্সটা রাখা, কঠিন কোশ্চেন হলে সেটা আমার একার জন্য কঠিন কোশ্চেন নয়, এটাও সবার মাথায় জন্য রাখতে সেটা হবে যে কোয়েশ্চেন হবে। একেবারেই তাই। তো ওই মুহূর্তে সবাইকার জন্য একই, তো সেখানে যে নিজের একটু নার্ভসটা হোল্ড করতে পারবে, এখানে কিন্তু মুখস্থ বিদ্যার কোনো জায়গা নেই, নিজে ভেবে লেখা। পিএসসি এক্স্যাক্টলি ওই স্কিলটাই আমাদের কাছ থেকে চাই, যে আমরা নিজেরা ভেবে গুছিয়ে লেখার ক্ষমতা, বাংলা এবং ইংরেজিতে কতটা। মূল ব্যাপারটা হচ্ছে এটাই, একদম স্পষ্ট, পিএসসি আমাদের কাছ থেকে এটাই চায়। তোমাদেরকে সাহিত্য সম্রাট কে হতে বলে, কিন্তু নিজের লেখাটার মধ্যে যেন গ্রামাটিক্যালি সেটা কারেক্ট থাকে, গ্রামার্স ইয়েস, গুলো ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ডস এটা কিন্তু খুব জরুরি। মানে আমি একটা কঠিন ভাষাকে, মানে কঠিন ওয়ার্ডকে আমি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লিকেশন করলে কিন্তু শুনতে খারাপ লাগে, গ্রামাটিক্যালি কারেক্ট হলেও কিন্তু ফোনেটিক্যালি রং। তো সেই সব একদম। জায়গাগুলো বুঝতে হবে যে আমি কোন জায়গায় কোন ওয়ার্ডটা অ্যাপ্লিকেবল। একটা যখন উকিলের তুমি চিঠি দেখো, সেখানে কিন্তু কখনোই কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করা হয় না, একটা থরো গ্রামাটিক্যালি কারেক্ট খুব প্যাঁচানো কমপ্লেক্স সেন্টেন্স লেখা হয়। তো এইগুলো যদি তোমরা করতে পারো, তো সেখানে কিন্তু তুমি কঠিন ওয়ার্ড ইউজ না করলেও জাস্ট কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করেও কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারো, আর সেন্টেন্সটা শুনতে খুব টাফ লাগবে। তো একদম। আমার বলার বেস্ট অফ লাক। এবং আর হ্যাঁ, সকলকেই শুভেচ্ছা তো রইলই। আমরা প্রায় আহ, যতটুকু যে আলোচনা ছিল, আমরা অ্যাজটা আমরা নতুন কথা কিছুই বলিনি, আমরা জাস্ট আমাদের মনে হলো যে একটু যতটুকু সময় আমরা দিতে পারি, এবং উদ্যোগে যারা রয়েছেন তারা, এবং উদ্যোগে এর বাইরেও যারা এই ভিডিও দেখছেন, তাদের সকলকেই শুভেচ্ছা রইলো। এবং যাতে আলটিমেটলি ওই 6 তারিখটা আপনাদের জীবনে যাতে খুব বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ কাজে আসুক, এবং আলটিমেটলি যখন ফাইনাল রেজাল্ট বেরোবে, আপনারা যেন সকলেই মানে যারা যারা সত্যি সত্যি, হ্যাঁ, যে একদমই যারা ফাইনালি ওই ইউ আর মানে যে মোস্ট প্রবাবলি শুরু হয় এইভাবেই, দ্য ফলোইং ক্যান্ডিডেটস আর প্রভিশনালি সিলেক্টেড দ্যাট দ্যাট দ্যাট। তো ইট গিভস মানে a very unique kind of joy. So anyways, thank you all, and good night. We are concluding this session from right now, and all the best to everyone. Thank you. Good night. নমস্কার। Hmm.